তোকে ছুঁয়েছি আধারে। ভূমিকা তালুকদার। পর্ব 26 থেকে 30। ফ্রান্সের দক্ষিণের আল্পস পর্বতমালার গহীনে দাঁড়িয়ে আছে রহস্যে মোড়া এক পাহাড়, মন্ট দে লুন্নয়ের। বাংলায় যাকে বলে অন্ধকার চাঁদের পাহাড়। উচ্চতা প্রায় 2850 মিটার, 9350 ফুট। কিন্তু এই পাহাড়ের আসল আকর্ষণ তার ভয়ানক উচ্চতা নয়, বরং তার চূড়ার দৃশ্য। ওপরে উঠে গেলে মনে হয় আকাশ হাতের নাগালেই নেমে এসেছে। পূর্ণিমার রাতে পাহাড়ের চূড়া থেকে আকাশের চাঁদ এত কাছে দেখা যায় যে মনে হয় হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে। সেই কালচে আলোর আভা আর চারপাশের নিস্তব্ধতা পাহাড়টিকে দিয়েছে এক অন্য রকম ভৌতিক সৌন্দর্য। স্থানীয় লোকেরা বিশ্বাস করে এই পাহাড় কোনো সাধারণ পাহাড় নয়। তারা বলে যে রাতে কালো অমাবস্যার চাঁদ আকাশে ওঠে আর কেউ অন্ধকার চাঁদের পাহাড়ের চূড়ায় দাঁড়ায়, তখন চাঁদের ছায়ায় তার জীবনে অমোঘ আশীর্বাদ নেমে আসে। অনেকে এটাকে অলৌকিক শক্তির পাহাড় বলে মনে করে। আবার কেউ কেউ বলে পাহাড়ের ভেতরে লুকানো আছে প্রাচীন যুগের কোনো গোপন রহস্য। তবে পাহাড়কে ঘিরে আছে ঘন জঙ্গল, যেখানে সবসময় কুয়াশা জমে থাকে। গ্রামবাসীরা একে অভিশপ্ত পাহাড়ও বলে, কারণ পূর্ণিমার রাতে এখানে নাকি অদ্ভুত আলো দেখা যায়। তাদের ধর্মীয় বিশ্বাস যে এই পাহাড় একসময় চন্দ্রদেবীর অভিশাপের সৃষ্টি হয়েছিল। লোকজনদের মুখে মুখে এমন কথাই রটে বেড়ায়। সাধারণ মানুষদের ধারায় পাহাড় ডিঙিয়ে তার চূড়ায় ওঠা ততটাও সহজ না, তাই যতই এর চূড়ায় চাঁদ দেখার ইচ্ছা থাকুক না কেন, কেউ এখানে আসার সাহস করে না। শুনে গেছে অনেকেই পাহাড়ের চূড়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সাহস করে চলে এলেও বাড়ি ফিরতে পারেনি। সম্পূর্ণ পাহাড়টিকে ঘিরে রয়েছে ঘন জঙ্গল, কুয়াশায় আচ্ছন্ন অন্ধকার পথ, আর গভীর রাতে ভেসে আসে অচেনা পশুপাখির ডাক। দিনের বেলায়ও আলো এখানে কিছুটা মলিন, আর রাত হলে তো একেবারে অন্য জগতে চলে যাওয়া। যেখানে দাঁড়িয়ে মনে হয় পৃথিবী থেকে নয়, বরং আকাশ থেকে দেখা যাচ্ছে পৃথিবীতে। লিয়ানা সেই কখন থেকে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। যেই মেয়ে একটুনি অন্ধকারের রাতে ওয়াশরুমের যেতেও ভয় পায়। কখনো কখনো তো খুব বেশি ইমার্জেন্সি না হলে মাঝ রাতে উঠে ওয়াশরুমে যায় না সে। শেষে কিনা তার এই মানুষরূপী অ্যানাকোন্ডা জামাই তাকে এত আশা দেখিয়ে চাঁদের কথা বলে অন্ধকার আস্তানায় নিয়ে এলো। আবার বলে কিনা এইটা চাঁদের পাহাড়, এইটাই চাঁদ। সাদা কালার হলেও মানা যেত, বাট কালার বুঝবে কি করে অন্ধকার? তো শুধু তার সুদর্শন জামাইয়ের ফর্সা মুখখানায় দেখতে পাচ্ছে সে। কিছুক্ষণ এপাশ ওপাশ ঘুরে ঘুরে দেখে নেয়। এই যে মহাশয় উকিল সাহেব, ছবি বুঝলাম অনেক সুন্দর, একদম রোমান্টিক পরিবেশ নিয়ে এসেছেন আপনি আমায়। আমি খুবই কৃতজ্ঞ আপনার কাছে। আপনার চরণ দুখানা দিন সালাম করেনি। আমার সাত কপালের ভাগে আপনি আমায় জেলে না নিয়ে এখানে এনেছেন। এখন তো ভয় হচ্ছে কবে না জানি জেলেই পুরে দেন। তুই তো সারাক্ষণ তোর পার্সোনাল জেলেই বন্দী হয়ে আছিস। আই মিন আমার হৃদয়ে, মন, হাতকে কোনো অংশে জেল থেকে কম মনে হয় নাকি তোর? সারাক্ষণ তো সেখানেই বিচরণ করে বেড়াস, তখন ভয় হয় না? জায়ানের কথায় লিয়ানা কিছুটা লজ্জা পেলেও একটুখানি বাজিয়ে দেখতে চাইল জায়ানকে। আর চোখে জায়ানের দিকে তাকিয়ে, মানে আপনি ইনডিরেক্টলি বুঝাতে চাচ্ছেন আপনার মনে শুধু আমার বসবাস? মানে মিস্টার উকিল সাহেব আপনি আমায় ভালোবেসেন? কথাটা বলেই উচ্চস্বরে হেসে ফেলে লিয়ানা, হাত মাছি তাড়ানোর মতো নাড়িয়ে জায়ানের দিকে তাকায়, আর দেখে জায়ান প্যান্টের পকেট হাত গুটিয়ে বড় বড় চোখে তার দিকেই তাকিয়ে আছে। জায়ানের নিঃস্ব কালো মণি অন্ধকারে বুঝে না গেলেও লিয়ানার বাদামি মণি জোড়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। শীতল কণ্ঠে বলে, কতবার বলবো আই ডোন্ট ফাকিং লাভ ইউ? ভালোবাসার নামটাই এক প্রকার বিষ, এমন বিষটা একবার পান করলে একটা মানুষের দেহ মন দুটোকেই বিষে বিষাক্ত করে তোলে। মোটেও না, ভালোবাসা খুবই পবিত্র জিনিস। যদি অপর প্রান্তের মানুষটা সঠিক হয় তাহলে ভালোবাসা বিষাক্ত কেন হবে? জায়ান দুপা এগিয়ে লিয়ানার মুখোমুখি দাঁড়ালো। লিয়ানার কোমরে হাত রেখে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে এলো। কোনো পুরুষ যদি ভালো না বেশেই তোর মতো বেসামাল নারীর আশায় অপেক্ষার প্রহর গুনতে পারে, তোকে ছিনিয়ে নিজের করে নিতে পারে, তারপরেও তুই বারবার সেই পুরুষের মুখ থেকে সামান্য তিনটে শব্দ শুনতে মরিয়া হয়ে আছিস কেন? এত তৃষ্ণা কেন মনে? লিয়ানা কোনো প্রতিউত্তর করল না, শুধু জায়ানের দিকে তাকল। লিয়ানাকে চুপ থাকতে দেখে জায়ান মাথাটা একটু নুয়ে লিয়ানার কানের কাছে মুখ নিল আর বলল, আমায় তোর জীবনের ফুল ভাবিস না স্লিপিং বিউটি, বরং তোর মতো পবিত্র ফুলের জীবনে আমি এক বিষাক্ত কাঁটা, যে কাঁটা একবার তোর গায়ে বিঁধলে রক্ত ঝরা থামবে না, তুই শুধু আমার নাম ধরে কাঁদবি। যদি তুই সুগন্ধি হোস
আমি সেই ধোঁয়া যা তোর নিঃশ্বাস কেড়ে নেবে। তোর বেঁচে থাকার মানে হবে শুধু আমার অন্ধকারে ডুবে থাকা। জয়ানের ঠোঁট থেকে প্রতিটা শব্দ যেন ছুরি হয়ে বিঁধছিল লিয়ানার কান জুড়ে। বুকটা কেমন মুচড়ে উঠল। মনে হচ্ছিল এই মানুষটা প্রেমের কথা বলতে না পারলেও সজ্ঞানে অভিশাপ শোনাচ্ছে। তার চোখে অদ্ভুত ভয়, মনে হচ্ছিল এখনই তার দম বন্ধ হয়ে আসবে, পালাতে ইচ্ছে করছিল। কিন্তু একই সাথে বুকের গভীরে একটা অচেনা শিহরণ খেলে গেল। এই ভয়েই যেন তাকে জায়ানের কাছ থেকে দূরে সরতে দিচ্ছিল, দেয় না। লোকটা তার গলায় যদি ছুরিও ধরে তাও সে তাকে ছেড়ে যেতে পারবে না এমন মনে হচ্ছিল। লিয়ানার ঠোঁট শুকিয়ে এলো, সে ঠোঁট কামড়ে ফিসফিস করে বলল, আপনি কি আমায় নিঃশেষ করতে চান? ইয়েস আবার নো। বলেই জায়ান একটুও সময় নষ্ট না করে লিয়ানাকে তুলে নিল নিজের দু হাতে। লিয়ানা এখন জায়ানের কোলে। এভাবে জায়ান তাকে কোলে নেওয়ায় লিয়ানার মুখে প্রথমে চমকে ওঠা আর্তনাদ চাপা পড়ল। উফ, নামান, আমি নিজেই হাঁটতে পারবো। লিয়ানার যেন ওজন বলে কিছুই নেই। জায়ান তার কথায় পাত্তা না দিয়ে চোখের দিকে একবার গাঢ় দৃষ্টি ছুড়ে দিয়ে ঠান্ডা স্বরে বলল, ঘাস খেয়ে বড় হয়েছিস নাকি? এত পাতলা কেন তুই? লিয়ানা জায়ানের বুকে একটা ধাক্কা মারল। সে নাকি ঘাস খেয়ে বড় হয়েছে? কি ইনসাল্ট, কি ইনসাল্ট! শুনুন, আমি মোটেও ঘাস লতাপাতা খাইনি। আপনি জানেন আমি একসাথে 3 প্লেট খাসির কাচ্চি খেতে পারি। ডোন্ট আন্ডারএস্টিমেট মি, ওকে? জায়ান ধীরে ধীরে লিয়ানাকে কোলে নিয়েই আবার কোথাও কোথাও পাথর বেয়ে লাফিয়ে একেবারে পাহাড়ের চূড়ার দিকে উঠতে লাগলো। সিরিয়াসলি, তুই যে শুধু আমার মাথার সাথে খাসির মাথাও চিবিয়ে খেতে পারিস, আইনো। কিন্তু তারপরেও এই জিরো ফিগার কেন বেবি? লিয়ানা এক হাত দিয়ে জায়ানের গলায় আঁকড়ে ধরল, আরেক হাত নাড়িয়ে নাড়িয়ে জায়াকে বুঝাতে লাগলো, দেখুন, খেয়েও যদি মোটু গুলোমুলো না হতে পারি আমার কি দোষ? একটু থেমে দুষ্ট হাসল লিয়ানা। জানেন দাদিমণি কি বলছে? ওই সুন্দরী বুড়িটা আবার কি বলছে? বলছে যে যতদিন না নাগরের কুদরতি পানি শরীরে না পড়বে মোটা হওয়ার কোনো চান্স নেই। এখন বলুন, আমি এত কুদরত কই পামু? আমার নাগরের শরীরে আগুনই দেখি, পানি আর দেখি না। তাই আর কি? এখন বুঝলেন আমার চিকন হওয়ার রহস্য? লিয়ানার কথা শুনে জায়ান রীতিমতো কাশতে শুরু করে। জাস্ট শাট আপ, পাজি বুড়ির পাজি নাতনি। চারদিকে শুধু ঘন কালো বন, নিচে অন্ধকার অতল গহর, আর উপরে এক টুকরো আকাশ যেখানে দেখা যায় পূর্ণিমার গোলচাঁদ। আশেপাশে চোখ বুলালেই লিয়ানার বুক ধরফর করে উঠছে। সে জয়ানের গলার কাছে মাথা গুজে রেখেছে। একবার চোখ মেললেই নিচের গহর দেখা যায়, মনে হয় পড়ে যাবে। কিন্তু জায়ানের বাহুর দৃঢ়তা, বুকের তীব্র উষ্ণতা তাকে আবার অদ্ভুত নিরাপত্তা দিচ্ছে। জায়ানের নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, তবুও সে থামে না। প্রতি পা ফেলায় তার দৃঢ়তা যেন বলে দিচ্ছে। কিছু জিনিস না বলার মাঝেও তার মধ্যে থাকা অধিকারবোধ প্রকাশ পায়। জায়ান আর লিয়ানা অনেকটা পথ উঠতে উঠতে এসে পড়েছে পাহাড়টার গভীর জঙ্গলের মধ্যে। কিন্তু এখানে গাছগুলো এত ঘন যে আলো প্রায় হারিয়ে গেছে, চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে গাছের গোড়ায়, যেন মাটির বুক থেকে নিঃশ্বাস বের হচ্ছে। পাখিদের ডাক নেই, কেবল দূরে কোথাও অচেনা কোনো প্রাণীদের হালকা গর্জন শোনা যাচ্ছে। পথটা আঁকাবাঁকা, পিচ্ছিল পাথরে ভরা। লিয়ানা মাঝে মাঝে থেমে শ্বাস নিচ্ছে, কিন্তু জায়ানের চোখে কোনো ক্লান্তি নেই, তার দৃষ্টি সোজা। গাছের ডালপালা একে অপরকে আঁকড়ে ধরেছে, আকাশ দেখা যায় না, মনে হয় তারা দুজন এক বিশাল সবুজ অন্ধকার এর মধ্যে আটকে গেছে। একটা জায়গায় এসে তারা দাঁড়ায়। নিচে অনেক দূরে পাহাড়ি নদী সাপের মতো কিলবিল করে বয়ে যাচ্ছে, কুয়াশার আড়ালে অর্ধেক দেখা যায়, অর্ধেক অদৃশ্য। বাতাসে এক অদ্ভুত গন্ধ, আর্দ্র মাটি আর শুকনো পাতার সঙ্গে যেন কিছু অচেনা ভয়ের গন্ধ মিশে আছে। লিয়ানা ফিসফিস করে বলে ওঠে, আপনি সাথে আছেন বলে ভয়কে জয় করে এগিয়ে যাচ্ছি। না হলে এতক্ষণে আমি ভয়ে মরেই যেতাম। না মানে, যদি কিচ্ছু হবে না, আমি সাথে আছি তো নাকি? ভয় পাস না, আমার সাথে তো বন্দুক আছে। অ্যান্ড তোর হাজবেন্ডের ফাইটিং স্কিল এতটাও ফুটবল না যে তোকে প্রোটেক্ট করতে পারবেন না, সুইট হার্ট। লিয়ানা জায়ানের শার্টের উপরেই তার ফুলা ফুলা মাসেলে হাত রাখে। উহু, জিম করে করে এগুলোকে একদম সেই বানিয়েছেন। জাস্ট ওয়াও, হট লাগে তাই না? ইস, নিজের ডোল নিজে পিটান। শুনুন, আপনি কিন্তু মেয়েদের থেকে 100 হাত দূরে থাকবেন। মেয়েদের নজর অনেক খারাপ। আর এই শার্টের উপরের দুটো বোতাম যেভাবে খুলে রেখেছেন না, এভাবে যাবেন না বলছি। পরে মেয়েরা নজর দিবে। তা আমার সহ্য হবে না। যদি দেয় কি করবি?
একদম চুল টেনে ছিঁড়ে ফেলবো, দরকার পড়লে মেরে দিব। আসছে আমার জামাইয়ের দিকে নজর দিতে। জায়ান লিয়ানার নাকে নাক ঘষল। মাই ওয়াইফি, একা পারবি নাকি আমার হেল্প লাগবে? একাই 100 আমি। জায়ান সেই লিয়ানাকে কোলে তুলেই উপরে উঠে চলেছে। লিয়ানা ভাবছে এভাবে পুরোটা পথ তাকে কোলে তুলে নিয়ে গেলে জায়ানের অনেক কষ্ট হবে তো। এভাবে এত দূর যাওয়া যায় নাকি আজব? বলছি কি এইবার আমাকে একটু নামিয়ে দিন না, আমি একটু হাঁটি। পারবি না? নিচে তাকা, পাথরগুলো দেখছিস অনেক পিচ্ছিল, সামলাতে পারবি না পড়ে যাবি। পড়লে কিন্তু বাঁচার চান্স নেই, আর আমি সেই রিস্ক নিতে পারবো না। নেভার। সত্যিই তো লিয়ানা নিচে তাকালো, জায়গাটা মোটেও সমতল না, কেমন পাথর কণা দিয়ে উঁচু নিচু। লিয়ানা পিছনে তাকালো, উপর থেকে নিচে আসলেই বিশাল খাদ মনে হয়। একবার পা পিছলে পড়লে খেল খাতাম। লিয়ানা আরো জোরে শক্ত করে ধরে জায়ানকে। বাতাসের শব্দ, পাতার কাঁপন সব মিলিয়ে এমন এক পরিবেশ সৃষ্টি হয় যেখানে মনে হয় এই পাহাড় কেবল একটা জায়গা নয়, বরং অন্ধকারে ঢাকা এক রহস্যময় অস্তিত্ব, যা কেবল দুজন মানুষকে নিজের গভীরে টেনে নিতে চাইছে। ঘন্টার পর ঘন্টা হাঁটার পর অবশেষে যখন তারা দুজন পাহাড়ের প্রায় শীর্ষে পৌঁছায়, তখন চারপাশের বাতাস বদলে যেতে শুরু করে। কুয়াশা ক্রমশ পাতলা হয়ে আসে, কিন্তু তার জায়গায় আসে তীব্র ঠান্ডা হাওয়া। চূড়ার কাছে এসে গাছপালা কমে যায়, শুধু পাথরের দেয়াল আর খাড়া ঢালু পথ। জায়ান এবার লিয়ানাকে নামিয়ে দিয়েছে। লিয়ানা দু হাত দিয়ে পাথরের গায়ে ভর দিয়ে উপরে উঠছে। এখনের পরিবেশটা তার ভালো লাগতে শুরু করেছে। মুখে এক প্রকার হাসি নিয়েই এপাশে ওপাশে তাকাচ্ছে। জায়ান এক ধাপ উপরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছে, চোখে সেই অনড় দৃষ্টি, যেন সে জানে এই পাহাড় এখন তার দখলেই, এই ভয়ঙ্কর যাত্রা তার কাছে খেলার মতোই। লিয়ানার হাত যখন জায়ানের হাতে এসে মিশল, তখন এক মুহূর্তের জন্য মনে হলো পাহাড়ের সব অন্ধকার, সব শীতলতা মিলেমিশে ওদের হাত দুটোকে শক্ত করে বাঁধতে চাইছে। জায়ান টেনে তুলতেই তারা দুজন একসাথে দাঁড়িয়ে পড়ে চূড়ায়। সামনের দৃশ্য দেখে লিয়ানার চোখ স্থির হয়ে যায়। কি অপূর্ব দৃশ্য! এমন জায়গার কথা সে আগে জানল না কেন তা নিয়ে আফসোস হচ্ছে। কিন্তু নিচ থেকে কেউই বিলিভ করবেন না এই পাহাড়ের চূড়ার দৃশ্য যে এত সুন্দর। উঁচু থেকে নিচে তাকালে মনে হয় পৃথিবীটাই যেন পায়ের নিচে পড়ে আছে। মেঘেরা হাতের নাগালে ভেসে বেড়াচ্ছে, তাদের ফাঁক গলে রূপালী চাঁদের আলো সোজা এসে পড়ছে তাদের মুখে। এমন মনে হচ্ছে যেন চাঁদটা একদম কাছে, হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে। আর চাঁদের চারপাশে গাঢ় অন্ধকার। লিয়ানার সামনে এগিয়ে দু হাত বাড়িয়ে চোখ বন্ধ করে শীতল বাতাস অনুভব করতে লাগলো। খুশিতে তার নাচতে মন চাচ্ছে জায়ানকে সাথে নিয়ে। লিয়ানা কিছুটা ইমোশনালও হয়ে গেল, চোখের কোণায় জল জমে উঠেছে। জায়ান পকেট থেকে একটা সিগারেট বের করে লাইটার দিয়ে তাতে আগুন ধরিয়ে মুখে পুরে নেয়। লিয়ানা হাত বাড়িয়ে রূপলি গোল চাঁদের দিকে হাত বাড়ালো, দূর থেকেই মনে হলো তা সে ধরে ফেলেছে। আকাশের মেঘগুলোও পাহাড়ের গায়ে ভেসে বেড়াচ্ছে। জায়ান লিয়ানার একটু সামনে দাঁড়িয়ে সিগারেট টানছে আর আকাশের দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লিয়ানার সামনে এগিয়েই জায়ানকে পিছন থেকে জড়িয়ে ধরে ফেলে। জায়ানের পিঠে মুখ গুজে, ভালোবাসি, ভালোবাসি, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি মিস্টার জায়ান খান। কখন, কবে, কিভাবে এর উত্তর চাইবেন না দয়া করে। শুধু জানি ভালোবাসি। জায়ান নিরুত্তর। একটা বড় ঢুক গিলে নিল। এক হাত প্যান্টের পকেট, আরেক হাতে সিগারেট। সিগারেটটা মুখে নিয়ে আরেকটা টান দিয়ে নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলে। আমার উত্তর চাই, চুপ থাকবেন না। আচ্ছা, মন রক্ষার্থেও কি বলা যায় না? আমার কিন্তু খুব কষ্ট হবে চুপ থাকলে এভাবে। কি হলো বলুন? জায়ান পিছন দিকে হাত বাড়িয়ে লিয়ানাকে ধরে হ্যাচকা টানে পিছন থেকে সামনে নিয়ে নিজের বুকে জড়িয়ে নিল। লিয়ানার পিঠ জায়ানের বুক স্পর্শ করে রেখেছে। জায়ান দুহাতে লিয়ানাকে জড়িয়ে ধরে। লিয়ানার শরীর হালকা কেঁপে উঠে। তারপর জায়ান একটু নই লিয়ানার দিকে ঝুঁকে। আজ একটা সত্যি কথা বলি। বলুন না। জানতে চেয়েছিলি না কেন তোকে বিয়ে করলাম? এর উত্তরও আমার কাছে নেই। শুধু তোকে নিজের করে পেতে চেয়েছিলাম। কেন চেয়েছি তার ব্যাখ্যাও আমার কাছে নেই। তোকে অন্য কারোর সাথে সহ্য করার ক্ষমতাও খোদা আমায় দেয়নি। শুধু এইটুকু জানি তোকে ছাড়া এই দুনিয়াতে কেউ আমাকে সামলাতে পারবে না। তাই তোকে বেছে নেওয়া। আমার কাছে ভালোবাসা নিতান্তই একটা 3 শব্দের ক্ষুদ্র বাক্যে। লিয়ানা জায়ানের হাত নিজের থেকে ছাড়িয়ে সরে যেতে নেয়। কিন্তু জায়ান আরো শক্ত করে লিয়ানাকে ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। এক হাতে লিয়ানার গাল চেপে ধরে আরেক হাত নিচে তো বুকে বা পাশে আঙুল ঠেকিয়ে। রাগ করছিস? কোথায় যাবি?
তুই তো আমার এখানে বাস করিস। তোকে আমার হৃদয় থেকে বের করার অধিকার কাউকে দেই না আমি, এমনকি নিজেকেও না। জায়ান আরো শক্ত করে লিয়ানাকে চেপে ধরল। তোকে কোনোদিনও নিজের থেকে আলাদা হতে দিব না। অনেক দেরিতে পেয়েছি তোকে, এইটুকু ক্ষতি আমার জীবনের জন্য যথেষ্ট ছিল। তুই আমার জীবনের শেষ ইচ্ছে ছিলি। ইয়েস, ইউ আর মাই লাস্ট উইশ। শায়রিতে আলাদিনের একটা কথা আছে, হাসিল তো বহুত কুছ করনা থা, মুঝে জিন্দেগি মে, মাগার যাব তুম আয়ে তো, হাজরাত তুম তাকি মেহবুব রেহ গাই। হয়েছে, আর আলাদিনের শায়রি শোনাতে হবে না, ছাড়ুন আমায়। লিয়ানার এমন মুচড়ামুচিতে জায়ান কিছুটা বিরক্তই হলো। সে লিয়ানার কোমর আরো শক্ত ধরে ফেলে নিজের বুকের সাথে, এমন শক্তভাবে যেন হাড় ভেঙে যাবে। লিয়ানার নিঃশ্বাস আটকে গেল। সে ঠোঁট কাঁপিয়ে প্রতিবাদ করতে চাইল, কিন্তু তার ঠোঁটে হঠাৎ ছড়ে পড়ল জায়ানের ঠান্ডা অথচ আগুনে ভরা চুমু। তার ঠোঁটের ওপর দিয়ে জায়ান নিজের তীব্র আগ্রাসী অপ্রকাশিত ভালোবাসা ছড়িয়ে দিচ্ছিল। লিয়ানা প্রথমে মাথা এড়িয়ে নিতে চাইল, কিন্তু পরের মুহূর্তেই জায়ানের ঠোঁট তার ঠোঁটে জড়িয়ে গেল। প্রথমে চুম্বনটা ছিল দাবিদার, কঠিন, যেন জায়ান শুধু নিজের দাগ বসাতে চাইছে। কিন্তু কয়েক সেকেন্ড পরেই চুম্বনের ভেতর ঢুকে গেল এক অদ্ভুত গভীরতা, অদ্ভুত ফিলিংস। তার ঠোঁটের ফাঁক ভেঙে জায়ানের ঠোঁট আরো ভেতরে সরে এলো, জিভের ছোঁয়া মিশে গেল লিয়ানার নিঃশ্বাসে। সে হাঁফাতে লাগলো, বুক ধড়ফড় করছে, কিন্তু তবুও প্রতিরোধ করতে পারল না। বরং শরীরটা কেমন যেন দুর্বল হয়ে এলো, হাত দুটো নিজে থেকেই গিয়ে ঠেকল জায়ানের কাঁধে। চুম্বনটা দীর্ঘ হলো প্রায় বেশ কিছুক্ষণ, কখনো ধীরে, কখনো আগ্রাসীভাবে। চাঁদের আলোয় তাদের ছায়া পাহাড়চূড়ার পাথরে কাঁপছিল, যেন রাত নিচেও এই নিষিদ্ধ উন্মাদ ফ্রেঞ্চ কিসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। জায়ান হঠাৎই নিজের ফর্মাল প্যান্টের পকেট থেকে এক টুকরো কালো কাপড় বের করে লিয়ানার চোখ বেঁধে দিল। আরে, এ কি করছেন? হিসশস, কোনো কথা না। লিয়ানার বুকের ভেতর ধড়ফড়ানি শুরু হলো। কি করছে জায়ান ভাবতে ভাবতে। চারপাশে শুধু অন্ধকার, কোথায় যাচ্ছে, কি করতে চলেছে, কিছুই বোঝা যাচ্ছে না। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। ভেতরে ভেতরে এক অজানা ভয় আর উত্তেজনা মিশে গিয়ে শরীর কাঁপিয়ে তুলছে। জায়ান কোনো কথা না বলে তাকে শক্ত করে নিজের বাহুতে তুলে নিল। লিয়ানার মনে হলো যেন দুনিয়ার নিয়ন্ত্রণটা পুরোপুরি হারিয়ে ফেলেছে সে, সবকিছু এখন জায়ানের হাতে। ভারী পদক্ষেপে ধাতব টকটক শব্দ তুলতে তুলতে জায়ান তাকে নিয়ে নামতে লাগলো পাহাড়ি পথ ধরে। বাতাসের ভেতর শীতল কুয়াশার গন্ধ, দূরে কোথাও অচেনা পাখির ডাক, বনভূমির নিস্তব্ধতা তাদের পায়ের শব্দে কেঁপে উঠছে। অবশেষে লিয়ানার কানে এলো জলের গুঞ্জন। তারপর জায়ান ধীরে ধীরে তার চোখের বাঁধন খুলে দিল। চোখ খোলার সাথে সাথেই লিয়ানা স্তব্ধ হয়ে গেল। তার সামনে এক অপূর্ব দৃশ্য, চাঁদের আলো হ্রদ। গভীর হ্রদের মাঝখানে পূর্ণিমার চাঁদ নিস্তব্ধ জলের বুক ভরিয়ে তুলেছে রূপালী আলোয়। চারপাশে পাহাড়ের কালো ছায়া, আর হ্রদের তীরে শত শত জোনাকি পোকা আলোর ঝিলিক ছড়িয়ে নাচছে। তারা যেন মাটিতে তারার মতো চারপাশে ভেসে আছে, আলো অন্ধকারে মিলেমিশে গেছে। কাঠের ছোট্ট এক হাতের নৌকা বাঁধা। কেউ কখনো ব্যবহার করেছে কিনা তাও জানা নেই। জলপদ্মের গোলাপি সাদা ফুল হাওয়ার দোলায় নাচে। বাতাসে শীতল কুয়াশা মিশে রয়েছে, সব মিলিয়ে যেন কোনো পরীর দেশের দৃশ্য। আর লিয়ানা সেখানকার রানী। তবে তার পরনের লেডিস শার্ট আর নিচে লং স্কার্ট। সেই স্কার্টটা হালকা উপরে উঠিয়ে দৌড়ে কাঠের সরু খাটের দিকে ছুটে গেল। একেবারে কিনারায় গিয়ে দাঁড়ালো, যেন পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে গেছে সে। চারপাশের জলের বুক জুড়ে ছড়িয়ে আছে শত শত জোনাকি আলোছায়ার খেলা। সে দু হাত মেলে ধরল, তারপর পাক খেতে খেতে ঘুরতে শুরু করলো আকাশের দিকে তাকিয়ে। চারপাশে ভেসে আসা জোনাকিদের ধরতে গিয়ে তার হাসির শব্দ ছড়িয়ে পড়ল পুরো হ্রদে, যেন নিস্তব্ধ রাত ভেঙে উঠে সুর তুলেছে। জায়ান সেদিকেই এক দৃষ্টিতে মনোযোগ সহকারে তাকিয়ে আছে। তীব্র হাওয়ায় লিয়ানার চুলগুলো এলোমেলো হয়ে উড়ে উঠছে, চোখের সামনে বারবার এসে পড়ছে। পরনের স্কার্টটাও তীব্র বাতাসে বারবার উড়ে উড়ে তার পা উন্মুক্ত করে দিচ্ছে। লিয়ানা হাত দিয়ে চুল সরাচ্ছে, তার মুখের কোণে অদ্ভুত এক আনন্দের আভা। এভাবে হাত নাড়ানাড়ির ফলে তার পরনের শার্টটা উপরে উঠতেই জায়ানের চোখে লিয়ানার ফর্সা উদর ভাসমান হয়ে ওঠে। জায়ান দৃষ্টি সরাতে গিয়েও পারছে না। ঠান্ডা বাতাসের মাঝে থেকেও কপালে ঘাম জমে ওঠে। জায়ানের দেহে আগুনের ঝড়। জায়ান দুপকেট দুহাতে রেখে ধীরে ধীরে সামনে এগুতে থাকে, রথ তার মুখে থেকে সুর ভেসে আসে। হালকা হাওয়ার মতন, চাইছি এসো এখন। করছে তোমায় দেখে অল্প বেইমানি মন। বাঁধব তোমার সাথে আমি আমার জীবন।
জায়ান গিয়েই এক হাতে লিয়ানার কোমর জড়িয়ে ধরে আরেক হাতে চুল চেপে ধরে ফেলে। এত ছটফট কেন করছিস? আহ, ব্যথা পাচ্ছি। কি করলাম আবার? রাগ করলেন নাকি? রাগ ভাঙানোর ওষুধ কিন্তু জানি আমি। বলেই লিয়ানা জায়ানের পায়ের উপর দাঁড়িয়ে টুপ করে চুমু খেয়ে নেয়। তবে সরে যেতে নিলেই জায়ান ওষ্ঠাধর লড়াইয়ে নেমে পড়ে লিয়ানার সাথে। লিয়ানাও আর বাধা দেয় না, নিজেকে ডুবিয়ে দেয় জায়ানের কাছে। জায়ান প্রায় পাগল পায়। অনেক কষ্টে নিজেকে লিয়ানার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে, তবে আজ আর পারছে না। দুহাতে নিজের শার্ট খুলে ছুঁড়ে ফেলে দেয়। কি করছেন? গরম বেড়েছে। আই থিংক মাই বডি টেম্পারেচার ইজ রাইজিং। লিয়ানা জায়ানের কপালে হাত রাখে। এভাবে শ্বাস নিচ্ছেন কেন? শরীর খারাপ লাগছে। আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। জায়ানকে মাঝে এমন উন্মাদনা দেখে লিয়ানা এক পা পিছাতে গেলেই জায়ান ধরে তার বুকের সাথে মিশিয়ে নেয়। জায়ান পাগলের মতো লিয়ানার ঠোঁটে, গালে, গলায় ওষ্ঠাধর ঠেকাতে থাকে। গলায় জোরে কামড় বসাতেই লিয়ানা চিৎকার দিয়ে ওঠে। জায়ান লিয়ানার অধরে আঙুল ঠেকিয়ে, প্লিজ, আজ রাতটা আমায় দে প্লিজ জান। জায়ানের উন্মুক্ত দেহে তীব্র ঘ্রাণে আর তার এভাবে নেশালো কণ্ঠের আকুতি যেন সে সবে মাত্রই নেশা করে এসেছে। এসব কিছুই লিয়ানার পুরো সমস্ত শরীর কাঁপিয়ে তুলছে। বাড়ি চলুন না আগে। খোলা আকাশ, সুহুয়াত, আই ডোন্ট কেয়ার। আজকের পর থেকে প্রতি রাতে আমায় সহ্য করার জন্য রেডি হয়ে যাও মিসেস জায়ান খান। জায়ান লিয়ানার উদরে চুমু দিয়ে বলে, লিখব তোমার হাতে আমি আমার মরণ। লেকের জলে তাদের ছায়ামূর্তি ভাসমান। কাঠের সরু খাটের উপর জায়ানের কোলে উপর বসিয়ে রেখেছে লিয়ানাকে। লিয়ানা দুপা দিয়ে জায়ানের কোমর আঁকড়ে ধরে আছে, দুহাত গলায়। লিয়ানার শার্টের বোতাম খুলেই চাপিয়ে পড়ে লিয়ানাকে নিজের করে নিয়ে নেয়। জায়ানের দাবিটা ছিল তীব্র, প্রায় নিষ্ঠুর। জোনাকি পোকাগুলো উড়ে যাচ্ছিল চারপাশে, কিন্তু তাদের জনের ছায়া মিলেমিশে একাকার হয়ে গেল। একমোহনীয় মিলন। একরাশ অন্ধকার দখলদারি, একরাশ নিষিদ্ধ মোহ। জায়ান লিয়ানার কানে ফিসফিস করে বলে ওঠে, কেমন ফিল হচ্ছে জান? সকালটা আজ পাহাড়ি অঞ্চল আল্পসের মোহনীয় সৌন্দর্যে মোড়ানো। পাহাড়ের গায়ে তখনও ভেজা কুয়াশা লেগে আছে, সূর্যের আলো হিমেল শীতলতাকে কেবল ছুঁয়ে যেতে শুরু করেছে। বিশাল পাইন গাছের সারির মাঝখান দিয়ে আঁকাবাঁকা সরু রাস্তা নেমে গেছে অনেক দূর অবধি। সেই আঁকাবাঁকা পাহাড়ির রাস্তায় গর্জন তুলে ছুটে চলেছে এক কালো রঙের ল্যাম্বরগিনি। কাছে ভেজা কুয়াশার ঝাপসা আভা, গাড়ির শব্দ, ড্রাইভিং সিটে বসা জায়ান, চোখে কালো রঙের সানগ্লাস, ঠোঁটে এক বাঁকা হাসি। তার হাত দৃঢ়ভাবে স্টিয়ারিং চেপে রেখেছে, মাঝে মাঝে স্টিয়ারিং ঘুরিয়েই চোখের কোণে পাশের সিটে ঘুমিয়ে থাকা লিয়ানার দিকে তাকাচ্ছে। গভীর ঘুমে তলিয়ে থাকা লিয়ানা, তার মাথা একপাশে হেলে আছে, কোমর অবধি চুলগুলো খোলা, ঠোঁটে শান্ত এক নির্দোষতা। অথচ তার শরীর এখনো জানে রাতটা কতটা উন্মাদনার মতো ছিল। রাতের শেষ প্রহরে জায়ানের দখল থেকে মুক্তি পেয়েছিল, সেটাও প্রায় অচেতন হয়ে পড়ার পর। তবে জায়ানের দিক থেকে দেখলে মনে হয় যেন কিছুই ঘটেনি। তার চোখে মুখে নেই কোনো চাপ, এমনকি রাতের তীব্র মুহূর্তের কোনো ছায়াও নেই। যেন পুরো ঘটনাটা কেবল এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ছিল। চারপাশের দৃশ্য যেমন অনন্ত নির্লিপ্ততা, তেমনি জায়ানের ভেতরেও অদ্ভুত এক নিরাবেগতা। গাড়ি ছুটে চলে, পাহাড়ি বাতাস জানলার ফাঁক গলে ভেতরে ঢুকে গিয়ে লিয়ানার চুল উড়িয়ে দেয়। জায়ান এক ঝলক তাকায়, ঠোঁটে বাঁকা হাসি টেনে আবার রাস্তার দিকে মন ফেরায়। কালো ল্যাম্বরগিনিটা পাহাড়ি আঁকাবাঁকার রাস্তায় বজ্রের মতো ছুটে এসে হঠাৎ এক ঝটকায় ব্রেক কষল। টায়ারের ঘর্ষণে পাথরের পথে এক ধরনের কড়া শব্দ উঠল। ঘন কুয়াশার ভেতর দিয়ে কালো গাড়িটা এগিয়ে এসে থামল বিশাল এক ডুপ্লেক্স বাড়ির সামনে। গাড়ির হেডলাইটের আলো যখন সামনের দিকটা স্পষ্ট করল, তখনই চোখে পড়ল সেই মহলসদৃশ বাড়ির গায়ে খোদাই করা অক্ষরগুলো PALACEOFLIOIARZ। অক্ষরগুলোর কালো পাথরের ওপর সোনালি ছায়া ফেলছে, যেন অন্ধকারের বুক চিরে ওগুলোই একমাত্র আলো জ্বালানোর চিহ্ন। কিন্তু আশ্চর্যের বিষয়, না আছে কোনো পাহারাদার আর না কোনো প্রহরী। গাড়ির হেডলাইট বন্ধ হতেই নিস্তব্ধতার ভেতর দিয়ে শুধু ঘোড়াদের শ্বাস প্রশ্বাস আর কুয়াশার কাঁপন শোনা যাচ্ছিল। লিয়ানা তখনও আধো ঘুমে, জানালার কাছে তার নিঃশ্বাস জমে ধোয়াতে কুয়াশার মতো চিহ্ন এঁকে রেখেছে। শীত তখনও শুরু হয়নি, তবে পাহাড়ি অঞ্চল বলে কুয়াশা ঘেরা, সম্পূর্ণ জনমানবহীন। জায়ান ধীরে ধীরে সানগ্লাস খুলে সামনে তাকালো। ঠোঁটে ভেসে উঠল হালকা, শীতল হাসি। ওয়েলকাম হোম নিজেকেই ফিসফিস করে বলল, যেন এ বাড়ির দেয়ালের সঙ্গে তার কোনো অদৃশ্য চুক্তি বহু আগেই বাঁধা আছে। গাড়ি থেকে নেমেই গাড়ির পাশে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে দাঁড়ায় জায়ান।
চোখ থেকে সানগ্লাসটা খুলে ফেলে দেয়। অতীতের কিছু কথা মনে পড়ে বাঁকা হাসি টানে, সিগারেট ধরিয়ে ধীরে ধীরে মাথাটা কাত করে বিড়বিড়ায়। এই প্যালেসের প্রতিটা দরজা, প্রতিটা জানালা শুধুই তোর দেহের জন্য গড়া। তুই যখন হাসবি তখন দেয়াল কেঁপে উঠবে, তুই যখন কাঁদবি তখন ছাদ থেকে ঝরবে রক্ত। আমি চাই না অন্য কেউ তোকে ছুক, তোকে দেখুক। এই অট্টালিকা আমার স্পর্শের রাজ্য, এখানে শুধু আমি, শুধু আমার হাত। তোর শরীরের প্রতিটা কোণে লিখব আমার নাম। প্রতিটা রাত তোর দেহে আগুন ধরাবো আমি। তুই পালাতে চাইবি, কিন্তু তোর নিজের শরীরই তোকে টেনে আনবে আমার কাছে। সবই কেবল ভ্রম মনে হবে, আসল সত্যে তুই। এই বাড়ির প্রতিটা কক্ষ হবে এক একটা নেশার ঘর, যেখানে আমি বারবার মাতাল হব তোর স্পর্শে। এই প্যালেসের সামনে দাঁড়িয়ে শপথ করছি, যদি তুই আমায় ছাড়া অন্য কারো দিকে তাকাস, এর কাজ ভেঙে তোর রক্তে ভিজে যাবে। তুই শুধু আমার। তুই যদি বলিস তুই আমার নোস, তাহলে এই বাড়ি ভেঙে আমি তোকে কবরে শুয়ে দেব। কিন্তু সেখানেও আমি প্রতিরাতে কবর খুঁড়ে এসে তোকে ছুব। কথাগুলো দাঁতের দাঁত পিষে বলে। মুহূর্তেই সোজা হয়ে দাঁড়ায়, চুলগুলো পিছনে ব্রাশ করে, শার্ট টেনে একদম জেন্টেলম্যান হয়ে যায়। নিজের হাতে জোরে একটা কামড় বসিয়ে দেয় জায়ান। তারপর দীর্ঘ একটা শ্বাস টানে, গাড়ির দিকে মাথা নত করে ঝুঁকে। এই যে ম্যাডাম, শুনছেন? এবার উঠুন, নাকি আমার কোলে উঠে যাবেন? আমি চাই আপনি নিজেই পদচারণা করে ঢুকুন। আপনার এই তো সব। লিয়ানার কানেও আদৌ কোনো কথা পৌঁছায় না। আর না, শরীর একটুও নড়ে। জায়ান গাড়ির ডোর খুলে লিয়ানার সিট বেল্ট খুলে দেয়। গাড়ির ভেতরে হাত বাড়িয়ে একটা ওয়াটার বোতল থেকে পানি ছিটকে মারে লিয়ানার মুখে। পানির স্পর্শ পেতেই শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে, নিভু নিভু চোখে বলে, কে আপনি? তোর জম। উঠো, তাড়াতাড়ি। জায়ানের কণ্ঠধ্বনি কানে বাজতেই চোখ মেলে তাকায় লিয়ানা। সঙ্গে সঙ্গে কোমরে হাত রেখে উফ বলে চিৎকার করে উঠে। লিয়ানাকে এভাবে চিৎকার করতে দেখে জায়ান বলে, বেশি ব্যথা করছে জান? লিয়ানা তাড়াহুড়ো করে গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়ে। কাদো কাদো হয়ে রাগ ফুঁসিয়ে জায়ানের বুকে জোরে জোরে কিলঘুষি মারতে থাকে। অসভ্য লোক, মরে যাব আমি। প্লিজ স্টপ, ডোন্ট ক্রাই বেবি। হাঁটতেও পারছি না আমি। আই উইল কিল ইউ। জায়ান লিয়ানার হাত ধরে তাকে থামায়। লিসেন, বিলিভ মি, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। নিজের মধ্যে ছিলাম না। আই নিউ ইটস ইউর ফার্স্ট টাইম, বাট আমার একটু জেন্টেল হওয়াটা উচিত ছিল। জায়ান আলতো করে লিয়ানার গাল স্পর্শ করে। ইটস নর্মাল, কাম ডাউন। লিয়ানা জায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আশেপাশে তাকাতে থাকে, চোখ মুখ এক প্রকার কুঁচকে বলে, এইটা আবার কোন জায়গা? জায়ান লিয়ানাকে পেছনে থেকে আলতো হাতে জড়িয়ে ধরে। জায়ানের হাত দুটো স্পর্শ কেমন উষ্ণ, গরম তাপ সরে পড়তেই লিয়ানা কেঁপে ওঠে। জায়ান লিয়ানার ঘাড়ে চুমু খায়, মাথা নুয়ে লিয়ানার কানে কাছে মুখ নেয়। ইটস ইউর ওয়েডিং গিফট। কয়েক বছরের পুরনো হলেও ট্রাস্ট মি, আমি ছাড়া এখানে আর কেউ প্রবেশ করেনি। আর আজকে তুই হবি এই প্যালেসে প্রবেশ করা সেকেন্ড পার্সন। ওয়েলকাম, সুইটহার্ট। লিয়ানা বিস্মিত হয়ে শুকনো একটা ঢুক দিলে নেয়। আপনি কি আবার নেশা করেছেন? কই না তো, বাথুয়াই। কোনো মদ খেয়ে নেশা ধরে না আমার। কিন্তু তোর কাছে আসলেই কেমন নেশা নেশা লাগে। তাহলে শাট আপ, ভিতরে চল। জায়ান লিয়ানার হাত ধরে নেয়, তারও গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করে। লিয়ানার হা করে তাকায় থাকে কালো রঙের বিশাল ডুপ্লেক্স বাড়ির দিকে। কালো রং তার প্রিয়, তবে বাড়ির কালার কেউ এমন ডার্ক ব্ল্যাক কেউ করে নাকি? আজব ব্যাপার স্যাপার। সামনের সুবিশাল গার্ডেন, বাগানের রাখা এক ধূসর রঙের গাড়ি ফেরারি SF-90। লিয়ানার দৃষ্টিটা জায়ানের দিকে একবার যায়, পুনরায় গাড়ির দিকে ফিরে আসে। দাঁত দিয়ে নখ কাটতে কাটতে ভাবে, এই গাড়ি তো আমার ফোনের ওয়ালপেপারের। কাকতালীয় হবে। উনি কি করে আমার ফোনের হোম স্ক্রিনের ওয়ালপেপারই বা দেখবেন, কবেই বা দেখেছেন? এখানেও তো ফোন আনিনি। যাই হোক, ইট মাই ফেভারিট কার। উফ, হেভি জোস। বিড়বিড় করতে করতে বাগানের বিপরীত পাশে তাকাতেই লিয়ানার চোখ জোড়া বড় বড় করে দেখতে থাকে দুটা ঘোড়া। একটা একদম কালো, আর একটাই ধবধবে সাদা। এত সুন্দর দেখে মনে হচ্ছে কাপল। লুয়ানার মনটাই ভালো হয়ে গেল নিমিষেই। একটু আদরে ছুঁয়ে দিতে মন চাইল ঘোড়া দুটোকে। কিন্তু না, এখন সে জায়ানের হাতের কবলে। পরে এসে না হয় পরিচিত হওয়া যাবে এদের সাথে। সদর দরজার দিকে পা বাড়াতে গিয়ে লিয়ানা বলে ওঠে, 1 মিনিট, আমরা কি আর প্যারিসে থাকবো না? ন, কি এখানে থাকবো। শুনুন,
জায়ান লিয়ানার হাত ছেড়ে দেয়। দরজায় পাসওয়ার্ড প্রেস করতেই সঙ্গে সঙ্গেই দরজা খুলে যায়। জায়ান গাড়ির চাবি আঙুল দিয়ে ঘুরাতে ঘুরাতে সামনে হাঁটা দেয়। লিয়ানাও জায়ানের পেছনে পেছনে যেতে থাকে। আপনি আমার কথা তো শুনবেন নাকি? কোনো কথা শুনতে চাচ্ছি না। নট অ্যাজ সিন গেল ওয়ার্ড। তুই কি বলতে চাইছিস আইনো? রাগ উঠাস না আমার। ভালোয় ভালোয় বলছি, আপাতত চুপ থাকাটাই তোর জন্য মঙ্গল। জায়ান বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। লিয়ানাও হাতে জায়ানের পিছু পিছু। জায়ান বেডরুমে প্রবেশ করার আগেই লিয়ানা এক হাতে হালকা ধাক্কা দিয়ে জায়ানকে সরিয়ে দেয়। দেখি, সরুন সরুন, আমি আগে যাব। বেডরুমে প্রবেশ করার সাথে সাথে লিয়ানা লক্ষ্য করল পুরো রুম জায়ান কালো রঙে সাজিয়েছে। দেয়াল, আসবাবপত্র সবকিছু যেন গভীর রহস্যমতা আর আধা অন্ধকারে ঢাকা। লিয়ানা কোমরে দুহাত ধরে জায়ানের দিকে তাকালো। তার চোখে কৌতূহল ফুটে উঠেছে। আপনার কি কালার ফোবিয়া আছে? রঙিন জিনিস পছন্দ করেন না? জায়ান কোনো প্রতিউত্তর না দিয়ে শাওয়ারের জন্য বাথরুমের দিকে পা বাড়ায়। জায়ান বাথরুমের দরজা অর্ধখোলা রেখে হাত বাহির করে। টাওয়েলটা দে। লিয়ানা বেলকনি থেকে টাওয়েলটা হাতে নিয়ে বাথরুমের কাছে এগিয়ে যায় এবং জায়ানের হাতে টাওয়েল দিতে যাবে তখনই জায়ান টাওয়েল সমেত লিয়ানাকে টেনে বাথরুমের ভেতরে নিয়ে যায়। আরে আরে, কি করছেন? কি শাওয়ার নিব? তো নিন না। আরায় কেন ঢুকালেন? আপনি আগে শাওয়ার নিন, তারপর আমি নিব। জায়ান লিয়ানার শার্টের বোতামের ফাঁকে হাত ঢুকিয়ে দেয়। লিয়ানার পেটে হাত রেখে বাথরুমের দেওয়ালে ঠেলে দেয়। হাতে ব্রাশ করে লিয়ানার নাকের সাথে নাক ঘষে বলে, নো ডিয়ার, একসাথে করব। অসভ্য, অসভ্য, অসভ্য। তুই তো বানিয়েছিস। এবার সামলা। কি আজব, সরে যান, আমাকে যেতে দিন। লিয়ানা তর্ক করতে থাকে। ভুলে গিয়েছিস, একসাথে ফরজ গোসলের অফার কিন্তু বিয়ের আগেই দিয়েছিলাম। এখন বিয়ের পর তা হাতছাড়া করি কি করে বল? জায়ান এক হাতে নিজের শার্ট খুলে টাওয়েলের পাশে রেখে দেয়। আচ্ছা, আপনার কি বিন্দু পরিমাণ লজ্জা নেই? লজ্জা লাগে না? না, তোর লেগেছিল কাল রাতে। উফু। লিয়ানা কান চেপে ধরে ফেলে। জায়ান লিয়ানার ফোলা ফোলা ঠোঁটের মধ্যে আঙুল রেখে চুপ করিয়ে দেয়। সুইচ ক্লিক করতেই ঝর্ণার পানি তাদের শরীর বেয়ে পড়তে থাকে। জায়ান মাথা নিচু করে লিয়ানাকে দেখতে থাকে। জায়ানের চুল থেকে মুখ বেয়ে পড়া পানি লিয়ানার মুখ স্পর্শ করতেই লিয়ানার হালকা কেঁপে কেঁপে ওঠে। জায়ান লিয়ানার ভেজা শরীরের দিকে চোখ বুলায়। শার্ট পানিতে ভিজে শরীরের সাথে লেপতে লেগে দেখান ভাসমান করে দিয়েছে। লিয়ানার গলা অচেতনভাবে কম্পিত হয়। চোখ বন্ধ করে সে অনুভব করে জায়ানের কাছ থেকে আসা উষ্ণতা। জায়ান ততক্ষণে লিয়ানার বুকে কামড়াতে থাকে। ব্যথায় কুকুরে উঠে লিয়ানা। হাতে ঠেলেও সরাতে পারেন না জায়ানকে। লিয়ানার শার্টের বোতাম একটু একটু করে নিচ থেকে খোলা শুরু করেই জায়ান তার উদরে মুখ ডুবিয়ে দেয়। লিয়ানা জায়ানের চুল খামছে ধরে ফেলে। জায়ানের ঠোঁট জোড়া লিয়ানার সর্বাঙ্গে বিচলন করতে থাকে। জায়ানের হাত ধীরে ধীরে লিয়ানার কোমর ঘাড় স্পর্শ করে, যেন প্রতিটি স্পর্শে হৃদয়ের ঢেউ জাগে। লিয়ানা নিজেকে আর আটকে রাখতে পারেছে না। চুপচাপ, কিন্তু ভেতরে অদ্ভুত উত্তেজনায় সে কাঁপতে থাকে। পানি পড়তে থাকে মাথার চুল, মুখ, গলার রেখায়। জায়ান হাত উপরে তুলে লিয়ানার কানের কাছের পানির ফোঁটা স্পর্শ করে চুমু এঁকে দেয়। তারপর ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। জায়ানের প্রত্যেকটা কামড়ে লিয়ানার দেহে আগুন জ্বলে ওঠে। জায়ানের দাঁতের আঘাত লিয়ানার গলায় তীব্র ব্যথা অনুভব করে। চোখ বেয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ে ফ্লোরে। মুখ দিয়ে যে আস্তে শব্দটা উচ্চারণ করবে তাও বের হয় না। জায়ান উন্মাদের মতো লিয়ানার মাঝে ডুবে থাকে। বেশ কয়েক মিনিট পর হুঁশ ফিরে আসলে সাথে সাথে সরে যায়। হাতের উল্টো পিঠে ঠোঁট মুছে নিয়ে শার্ট আনতে পিছনে ফিরতেই লিয়ানার চোখ পড়ে জায়ানের পিঠের অংশে। বড় বড় আঁচড়, নখের। জায়ান নিজের শার্টটা লিয়ানার গায়ে জড়িয়ে দিতে দিতে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? আপনার পিঠে নখের বড় বড় আঁচড়। দেখ কি করেছিস, বাট আমি কোনো অভিযোগ করেছিলাম? লিয়ানা মুখটা চুপসে যায়। জায়ান লিয়ানার হাত ধরে তার বর্বর নখের দিকে ইশারা করে। আই লাইক ইট। মাঝে মাঝে চুলকে দিতেও কাজে লাগবে। লিয়ানা চোখ মুখ খিচে দাঁড়িয়ে থাকে। জায়ান টাওয়েল দিয়ে লিয়ানার ভেজা চুল মুছে দেয়। চল বলেই জায়ান লিয়ানাকে কোলে তুলে রুমের দিকে পা বাড়ায়। লিয়ানাকে বেডে শুইয়ে দিয়ে আয়নার সামনে গিয়ে নিজের ভেজা চুল মুছতে থাকে। আর আয়নায় লিয়ানার প্রতিবিম্ব দেখে দেখে বাঁকা হাসে। লিয়ানা চোখ পিট পিট করে জায়ানকেই দেখতে থাকে। লজ্জা কিছু বলতে চেয়েও বলতে পারছে না। ঠিক তখনই জায়ানের ফোনে মেসেজ নোটিফিকেশনের শব্দ ভেসে আসে।
লিয়ানা হাত বাড়িয়ে বালিশের কাছ থেকে ফোন হাতে নিতেই জায়ান এসে লিয়ানার কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। জায়ান ফোন অন করতেই দেখে মার্কোর মেসেজ। জায়ান, কাম টু দ্য বার টুনাইট, ইটস আর্জেন্ট। মধ্যাহ্নের শুরুতে সূর্যের আলো তখন একেবারে লম্বালম্বি ভাবে নেমে এসেছে। আল্পসের কুয়াশা ঢাকা পাহাড়ি উপত্যকার বুক চিরে আলোর রেখা ছুরির মতো কেটে ফেলছে চারপাশের আবছা আবরণ। দূর থেকে মনে হয় পাহাড়ের চূড়াগুলো রূপোর আস্তরণে মোড়ানো। বেড রুমে গ্লাসের ওয়ালের একটা ওয়ার্ডরোব। লিয়ানা হাত বাড়িয়ে দরজাটা খোলার সাথে সাথেই সেন্সর লাইটে আলোকিত হয়ে যায় প্রতিটি শেলফ, যেন গোপনে লুকিয়ে থাকা এক স্বপ্নলোক হঠাৎ তার চোখের সামনে উন্মুক্ত হলো। সারি সারি জামদানি শাড়ি, নীল, লাল, মধুবর্ণ, পান্না সবুজ, মখমলের মতো ঝুলে আছে। অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে লিয়ানা এড়িয়ে গেল, আঙুলের ডগায় ছুঁয়ে নিল একখানা হালকা গোলাপি জামদানি। এত তাদের ঢাকাইয়া জামদানি। শাড়ির রঙের দীপ্তি আলোয় চিকমিক করে উঠল, আর সেই মুহূর্তে তার ঠোঁটে এক বিস্মিত হাসি খেলে গেল। কিছুটা অবাকও হলো, এসব তিনি আনলেনি বা কবে? একটা নারীর সাজগোজের জন্য ঠিক যা যা দরকার সব কি সুন্দর করে গুছিয়ে রাখা। এত সুন্দর করে সে নিজেও কোনোদিনও তার রুম, তার ক্যাবিনেট গুছায়নি। একটা পুরুষ মানুষের ধারা আদৌ কি তা সম্ভব? মেয়েদের জিনিসপত্রতে পছন্দ এত ভালো হয় কিভাবে? ভাবতেই ভাবতেই লিয়ানা মনে মনে হাসল। একটা লাইট কালারের ফ্লোরাল ড্রেস গায়ে জড়িয়ে আয়নার সামনে এসে দাঁড়িয়ে খোলা চুল সামলে মাথায় একটা হেয়ার ব্যান্ডানা বেঁধে নেয়। লিয়ানা অবচেতনে মাথা ঘুরিয়ে বিপরীত পাশে তাকাতেই হঠাৎ তার চোখ আটকে গেল। পুরো এক দেওয়াল জুড়ে সাজানো সারি সারি কাচের তাক, যেখানে ঝকঝকে বোতলের ভেতর বন্দি নামিদামি হায়ার ব্র্যান্ডের পারফিউমগুলো। শ্যানেল, ডিওর, ইসেল, আরমানি থেকে শুরু করে প্রায় অনেক কালেকশন। যে কেউ দেখলে বুঝে যাবে জায়ান কেবল পারফিউম প্রেমী নন, বরং একেবারে আসক্ত। কয়েক সেকেন্ড নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে নিজেকে দেখে নিল সুন্দর লাগছে কিনা। তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে এলো। এতক্ষণে আশেপাশের সবকিছু মনোযোগ সহকারে ঘুরে ঘুরে দেখতে থাকে। নিচের ডাইনিং স্পেসটা অদ্ভুত নিস্তব্ধ। নীরবতার মধ্যে শুধু ফিসফিস করে বাজছে দেয়াল ঘড়ির কাটার শব্দ। টেবিলের মাথায় জায়ান হেলান দিয়ে বসে আছে। এক হাতে টেবিলের কাছে ভর করে ফোন স্ক্রল করছে, মুখে একটুও অভিব্যক্তি নেই। লিয়ানা চারদিকে চোখ ঘুরাতে থাকে। একটু একটু করে হেঁটে হেঁটে দেখতে থাকে মেঝেতে সাদা কালো মার্বেলের ছটা, উপরে ঝুলছে বিশাল এক ক্রিস্টাল চ্যান্ডেলিয়ার। দেয়ালে সাজানো আছে জায়ানের অর্জনগুলো। ইউরোপের বিভিন্ন দেশের আইন সংস্থা থেকে পাওয়া শীর্ষ ক্রিমিনাল লয়ার অ্যাওয়ার্ড, তবে সেখানে শুধু মিস্টার গ্রেট জায়ান লিখিত, তাদের পারিবারিক খান টাইটেলটা নেই। লিয়ানার কাছে ব্যাপারটা মোটেও ভালো লাগলো না। মুখখানা একটু মলিন হয়ে গেল। কিছু পুরনো সার্টিফিকেটে নজর পড়ে আর চকচকে গোল্ড প্লেটেড প্লাগ। প্রতিটি শেলফের রাখা ট্রফি ঝলমল করছে চ্যান্ডেলিয়ারের আলোয়। আরও চোখে পড়ে দেয়ালের এক পাশে ফ্রেমে বাঁধানো ছবি। একটায় জায়ান দাঁড়িয়ে আছেন বিখ্যাত আইনজীবীদের সঙ্গে, যাদের নাম আন্তর্জাতিক আইন অঙ্গনে কিংবদন্তি। আরেকটায় একটি গুরুগম্ভীর কোর্টরুমে পাশ হাত মেলাচ্ছেন কোনো নামকরা জর্জের সঙ্গে। কয়েকটা ছবিতে আবার দেখা যায় জায়ানকে ইউরোপের বড় কনফারেন্সে বক্তব্য রাখতে সামনের আসনে বসা বিদেশি সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিগণ। এটাই শেষ নয়। শেলফের অন্য পাশে রয়েছে কয়েকটি দুষ্প্রাপ্য সংগ্রহযোগ্য বস্তু, পুরনো ফাউন্টেন পেন, আইনের বইয়ের ফার্স্ট এডিশন আর একটি বিশেষ সিগনেচার গ্যাভেল, হাতুড়ি, যা তাকে উপহার দিয়েছিল লন্ডনের এক হাইকোর্ট জাজ। সারা প্যালেস জুড়ে সেই পাওয়ার ওরা। লিয়ানা পা টিপে এগিয়ে এসে কিছুটা দূরেই দাঁড়িয়ে রইল। চোখ নামানো, কি বলবে বা করবে ঠিক বুঝতে পারছে না। জায়ান ফোনের দিক থেকে চোখ না সরিয়েই গলা নামিয়ে প্রশ্ন করল, কি, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? লিয়ানা গলার স্বর খুঁজে পেল না, ছোট ছোট পা ফেলে আরো কাছে এলো। পেটের জমা কথাগুলো গিলে নিল। মায়ের খাওয়ার শখ নেই আর। মুখের ভেতর কেমন শূন্যতা, তবুও কিছু একটা ভেবে দুহাতে জামা খিচকে ধরে বলল, শুনুন না। জায়ান এক সেকেন্ড চুপ থেকে হালকা হু। লিয়ানা হাত কচলাতে কচলাতে তোতলালো, মানে? জায়ান ভ্রু কুচকে এবার চোখ তুলে তাকালো। হোয়াটস রং উইথ ইউ? নিয়ে কথা না বলে স্পষ্ট করে বল। লিয়ানা তখন একেবারে জায়ানের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। ওর চোখের দৃষ্টি তীব্র হয়ে উঠল। লিয়ানা আটকে উঠে বলল, এভাবে তাকাবেন না প্লিজ, ভয় পাই। জায়ানের ঠোঁট সামান্য কেঁপে উঠে অদ্ভুতভাবে বাঁকা হাসিতে ফেটে পড়ল। চোখটা শীতল হলো কিছুটা। লিয়ানা কিছুক্ষণ স্ক্যান করে আওড়ালো, প্রীতি, কি?
জায়ান এবার হঠাৎ উঠে দাঁড়িয়ে হাতের উল্টো পিঠ দিয়ে লিয়ানার মুখের পাশে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো কানের পেছনে গুজে দিল। ফিসফিস করে বলল, খিদে পেয়েছে মাই প্রিটি লিটল বাব। লিয়ানা চোখ নামিয়ে মৃদু স্বরে বলল, হুম, কিন্তু আমি তো আপনার কথাই ভাবছিলাম। আমি তো কিছু রান্না করতে পারি না। কি পারিস? গরম পানি ফুটাতে? হ্যাঁ, একবার চা বানাতে গিয়েছিলাম, হয়নি, উল্টো হাত পুড়িয়ে ফেলেছিলাম। কথাটায় জায়ান বেশ রেগে গেল। লিয়ানার হাত ধরে দেখতে লাগলো এপাশে ওপাশ। দেখি, হাতে লেগেছে মানে কি? কোন স্টুপিড তোকে রান্না করতে পাঠিয়েছে আমায় বল। আই উইল কিল দেম। জায়ান ফোঁসাতে থাকে। লিয়ানা মনে মনে ভাবেছিল, নিশ্চয়ই উনি রাগ করবেন। কেমন বউ রেঁধে খাওয়াতে পারবে না। কিন্তু এত দেখি মেঘ না চাইতেন জল। আরে এমন কিছুই না। আমি নিজের জন্য বানাতে চেয়েছিলাম। তারও দরকার নেই। তাহলে কে করবে? আপনার কি মনে হয় না এত বড় বাড়ির জন্য একটা কেয়ারটেকার অন্তত একটা মেয়ে রাখা উচিত? জয়ানের কণ্ঠ তৎক্ষণাৎ কেটে গেল। কপাল কুঁচকে লিয়ানার হাত শক্ত করে চেপে ধরে, না, উচিত নয়। এই বাড়িতে প্রবেশের অনুমতি কারণেই আর কোনোদিন কাউকে দেব না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বলেই জায়ান উঠে কিচেনের দিকে হাঁটতে শুরু করলো। লিয়ানা পেছনে পেছনে গেল। ওভেনে পিৎজা বেক হতে দেখেই লিয়ানা মাথা নিচু করে দেখতে থাকে। জায়ান পোলাওয়ের সাথে বড় বড় দুইটা লবস্টার ফ্রাই করে রেখেছে। খাবারগুলো খুলে খুলে দেখতে থাকে। আপনি আর কি কি পারেন আমায় একটু বলবেন? জায়ান হাতে গ্লাভস লাগিয়ে ডিশওয়াশ করতে করতে বলে, কি কি পারি না সেটা বলতে বললে একটু ইজি হতো। বুঝেছি অলরাউন্ডার এর ডিব্বা আপনি। তবে এভাবে উদম হয়ে খুরখুর করবেন না। ঘরে যে একটা বউ আছে জানেন না। একটু তো লজ্জা করুন। জায়ান পিছন ফিরে শক্ত হাতে তার কোমর জড়িয়ে ধরল। আহ! জায়ান কোনো উত্তর দিল না, অচঞ্চল শক্তিতে তুলে নিয়ে মার্বেল কাউন্টার টপের উপরে বসিয়ে দিল। লিয়ানার দুই হাত স্বাভাবিকভাবেই জায়ানের কাঁধ আঁকড়ে ধরল ভারসাম্য রক্ষার জন্য। জায়ান দু হাতে কাউন্টার টপে ভর দিয়ে লিয়ানার দিকে ঝুঁকে বলে, বউ আছে বলেই তো সমস্যা। দেখলেই বডির টেম্পারেচার হাই হয়ে শার্ট ভিজে যায়। তাই উদম হয়ে আছি। ইভেন তুই চাইলে নুডলস হয়েও ঘুরে বেড়াতে পারি। লিয়ানা লজ্জায় দু হাতে মুখ ঢেকে নেয়। ঈশ্বর! চুপ করুন। বেশরম এর বংশধর, একটু তো লাগাম টানুন মুখে। জায়ান লিয়ানার গলায় মুখ ডুবিয়ে লিয়ানার দেহের প্রাণ টেনে নিয়ে বলে, আর ইউ লস্ট বেবি গার্ল? লিয়ানা কাপা কাপা শরীরে শিহরণ ঠেকিয়ে বলে ওঠে, কি কি বললেন? ছিহ! এটা তো 365 ডেইজ মুভির ওই লুচু নায়কটার ডায়লগ। আপনি এসব দেখেনছি? জায়ান ঠোঁট কামড়িয়ে ভ্রু উঁচিয়ে বলে, তুই কিভাবে জানলি ওইটা ওই মুভির নায়কের? তার মানে তো তুই নিজেই 18+ মুভি এডিক্টেড। লিয়ানা বলেও ফেসে গেল। কি মুশকিল মাইনকার চিপা পড়ে দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে বলে, মোটেও না। আমার বেস্টি মেরিন আছে না? ওকে একবার বলেছিলাম যে মুভি সাজেস্ট করতে, এই মেরিনের বাচ্চা এই মুভি সাজেস্ট করছিল বলে এটা নাকি পারিবারিক মুভি। কোনো রোমান্টিক সিন নাই। বেশ, আমিও দেখতে গেলাম আর দেখেই আস্তাগফিরুল্লাহ। কি সব উল্টাপাল্টা আকাঙ্ক্ষা হহ। এক্সপ্লেইন করতে হবে না। আই নো। বাট নিকোলাসকে। লিয়ানার পছন্দের হিরোর নাম শুনতেই উত্তেজনার বশে বলে দেয়, আরে নিক তো মাই ফল্ট মুভির হিরো। মুখ ফুসকে বের হয়ে গিয়েছে বুঝতাই জিভ কেটে মাথায় হাত রাখে, এটা কি বলে দিলাম। তুই শেষ রে লিয়ানা। গেয়া খাতাম। জায়ান লিয়ানার জামার হাতায় নিচে নামিয়ে কাঁধে চুমু খেয়ে কামড় বসিয়ে দেয়। লিয়ানার শরীরটা কেঁপে উঠে। ঘাড়টা পিছনের দিকে হেলিয়ে নিয়ে বলে, খাবেন না? ঠান্ডা হয়ে যাবে তো। জায়ান লিয়ানার ঘাড়ে চুমু দিতে দিতে বলে, হুহো, নড়িস না, আই ওয়ান্ট ইট ইউ। প্যারিস শহরের প্রাণকেন্দ্র থেকে কিছুটা দূরে এক বিশাল ভবন দাঁড়িয়ে আছো। শুধু দরজার উপর ঝলমলে নিয়ন লাইটে লেখা, BLACKHOLENIGHTBAR। ভেতরে ঢুকলেই প্রথমেই এক বিশাল লবি, কালো মার্বেল আর কাচের মিশ্রণে তৈরি, মাথার উপরে গম্বুজ আকারের ছাদে হাজারো লেড আলো তারার মতো ঝলমল করছে। ভেতরে ঢুকলেই দুই ভাগ। একদিকে ডান্স ফ্লোর, বিশাল চকচকে কালো টাইলসে ঢাকা। আলো কখনো লাল, কখনো বেগুনি, কখনো সবুজ হয়ে ঝলসে ওঠে। গায়ে গায়ে লোক নাচছে, ডিজের সাউন্ড সিস্টেম কাঁপিয়ে দিচ্ছে দেয়াল। অন্যদিকে প্রাইভেট লাউঞ্জ, ঝুলন্ত ক্রিস্টাল ঝাড়বাতি, আরামদায়ক কালো লেদারের সোফা, নিচু টেবিলে শ্যাম্পেন, ককটেল সাজানো। যেসব ভিআইপি অতিথি ভিড়ের বাইরে বসে নিজেদের মতো সময় কাটাতে চান, তারা এই অংশে বসেন। মধ্যিখানে বিশাল গ্লাস বার কাউন্টার, লম্বা, বৃত্তাকার, যেখানে সব খানিক ভিন্ন ভিন্ন দেশের মদ, ওয়াইনের বোতল সাজানো।
বারটেন্ডাররা শোয়ের মতো করে ককটেল বানায়, আগুন, ফ্লেয়ার, ফ্লিপ। বারের আরেক পাশে মিনি স্টেজ, যেখানে মাঝে মাঝে জ্যাজ ব্যান্ড, লাইভ ভোকাল বা বিশেষ পারফরমেন্স হয়। এখানে গান আর নাচ মিলে রাতকে করে তোলে আরো হিপনোটিক। উপরে উঠলে আছে ভিআইপি ফ্লোর, পুরোটা কাঁচ দিয়ে ঘেরা, ভেতরে বসে পুরো ডান্স ফ্লোর দেখা যায় নিচে। এখানে সাধারণ অতিথির প্রবেশ নেই, শুধু বিশেষ সদস্য বা মালিকের অনুমতিতে। পুরো জায়গাটাতে এক ধরনের রহস্যময় অন্ধকার। আলো কখনো ঝলসে ওঠে, আবার মিলিয়ে যায়। আর এই অন্ধকারেই মনে হয় নামটা মানে পাচ্ছে ব্ল্যাক হোল। ভেতরে ঢুকলে সময়ের হদিস থাকে না, বাইরের দুনিয়া থেকে কেটে গিয়ে ডুবে যেতে হয় স্রেফ রাতের উন্মাদনায়। সময়টা ঠিক রাত 9টার পর। বারে স্লো ইংলিশ মিউজিকের শব্দ। গানের তালে তালে ফরাসি মেয়েগুলো কোমর নাড়িয়ে নাড়িয়ে ওয়াইন খেতে নাচছে। 4-5 জন মেয়ের মাঝে এলেক্স তালে তাল মিলিয়ে ওয়াইন খাচ্ছে। নাদিয়া এলেক্সের দিকে তাকিয়ে বলে, শেমলেস ম্যান। ঠিক সেইখানে পার্কিং এর দিকে একটি জোরালো গড়গড়ানি ছুটে এলো একটি কেটিএম বাইক। বাইকটা থেমে হালকা ধোয়ায় পা মেলে দাঁড়ালো। দরজার পাশে সিঁড়ির ধারে থামতেই বাইক রণকীর্তি করে, রাইডার ধীরে ধীরে হেলমেট খুলে নিল। লোকটার চুল লম্বা কাঁধ ছুঁয়েছে। কালো জ্যাকেটের কাঁধে হালকা সিলুয়েটেই বোঝা যায় ওর শরীর গঠনে জোর। পকেট থেকে লম্বা চাবি বের করে ধীরে ধীরে বার কাউন্টারের দিকে এগোলো, হাতে এক অদ্ভুত আত্মবিশ্বাস। কাজের মানুষ, কিন্তু আভায় রহস্য। যিনি আর কেউ নন, ইন্সপেক্টর রেহমান পাশা। ভিতরে ঢুকেতেই তার চোখ পড়ল নাদিয়ার উপর। তিনি তার কাছেই এগিয়ে এলো। হেই মিস নাদিয়া, তুমিও দেখছি এখানে। নাদিয়া ইন্সপেক্টর রেহমান পাশাকে দেখতেই মুখ বাঁকালো। তাতে আপনার কি? আপনি এখানে কেন? দেশের 2 নাম্বার বড়বার, নামি দামি লোকজনের আনাগনা। তাদের সাথেই মিট আপ করতে এলাম। হ্যাঁ, যেটা আপনি সব সময় করে থাকেন। আপনার না ঠিকভাবে ট্রেনিং নিয়ে তারপর পুলিশ ইউনিফর্ম পরা উচিত ছিল। রেহমান পাশা নিজের জ্যাকেটটা টেনে টুনে ঠিক করে চুলগুলো বেক ব্রাশ করে বলে, দেখতে কি বেশি খারাপ লাগছে দেখো তো। নাদিয়া চোখ উল্টালো, হাত দিয়ে চুল উড়িয়ে, আপনাকে ভালো দেখায় কবে? তোমাকে ছাড়া সব মেয়েদেরই ভালো লাগে। দেখো নাদিয়া, কাজের কথায় আসি। হাতে টাইম খুব কম। আপনি আর কি বলবেন? আমার জানা আছে এইটাই তো যে এইবারে অবৈধ লেনদেন হয়, আপনি ইনফর্ম হয়ে এসেছেন। আর কত? এই নিয়ে 36 বার পুরো বার চেক করে ফেলেছেন। কিছু পেয়েছেন? কোনো প্রমাণ? এইবারের পিছনে পড়ে না থেকে মার্ডারের কেসগুলোতে ফোকাস করুন, কাজে দিবে। রেহমান পাশা সোফার উপর পায়ের উপর পা তুলে বসে পড়েন। তোমরা মেয়ে জাতি একটু বেশি বুঝো। আমার পাশে এসে বসো, আমি বুঝিয়ে দিচ্ছি। নট ইন্টারেস্টেড? তাহলে মিস্টার জায়ানকে বলো পাশা দেখা কাটতে এসেছেন। রেহমান পাশা ওয়াইনের গ্লাসে চুমুক বসিয়ে নাদিয়ার দিকে হেসে চোখ টিপে বাঁকা হাসে। তোমায় সুন্দর লাগছে। নতুন কিছু বলুন। আপনি কি জানেন আপনার ফ্লাটিং স্কিল খুবই জঘন্য। মুডের 12টা বাজিয়ে দিলে ধর। আচ্ছা, তুমি আমায় একটা প্রশ্নের উত্তর দাও। খোয়াত, এই বার মিডিয়ার জন্য সবসময় বন্ধ থাকে কেন? অথচ এত বড় বার মিডিয়ার আগ্রহ থাকা উচিত নয় কি? অফিসিয়ালি ভাবে কেন বলা হয় প্রাইভেসি পলিসি? ঠিক এ কারণে আমার সন্দেহ হয় এটা কভার আপ। দেখো নাদিয়া, মিস্টার জায়ানকে আমি যথেষ্ট সম্মান করি। নিঃসন্দেহে হি ইজ আ ট্যালেন্টেড পারসন। বাট আমি আমার চাকরিটাকে তো ভুলে যেতে পারি না। আইনের চোখে সবাই সমান। এটা মিস্টার জায়ান আমার থেকে ভালো জানেন। আমি আমার কাজ চালিয়ে যাব। উনি এই ব্যাপারগুলো কেন ক্লিয়ার করছেন না? ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা আলো আধারের ভেতর থেকে ধীরে ধীরে ভেসে উঠল এক ছায়ামূর্তি। কালো ব্লেজার সাউটে। হাউ আর ইউ ইন্সপেক্টর রেহমান পাশা? ঘড়ির কাঁটা তখন রাত 1টা ছুঁই ছুঁই। জায়ানকে দেখতে পেয়েই রেহমান পাশা উঠে দাঁড়ায়। আসুন, আপনার অপেক্ষাতেই ছিলাম। নাইস টু মিট ইউ। জায়ান এসেই সোফার বসে পায়ের উপর পা দুলে হাত বাড়িয়ে ইন্সপেক্টরকে বসতে বলে। এই যে আপনি যখন তখন আমার বারে চলে আসতে পারেন। আমি আপনাকে বাধা দিয়েছি। আপনি এসে নিজের মন মতো সার্চ চালিয়ে যান। আপনার কি মনে হয় যদি অবৈধ কিছু থাকতো আপনাকে আমি প্রবেশ করার অনুমতি দিতাম? আপনি খুব ভালো করে জানেন আমি চাইলে শুধু মিডিয়া কেন আপনাকেও এইবারের 100 হাত দূরে রাখতে পারি। আই নো, বাট আমি অবৈধ জিনিসের গন্ধ পাই। তাহলে আপনার নাক আর চোখ দুটোই অবৈধ। নেক্সট টাইম ওয়াশ করে চেঞ্জ করে আসবেন। আপনি মধ্যে ওভার কনফিডেন্স। জায়ান বাঁকা হাসল। কারণ আমি ভয় পাই না। ভয় আমার ডিকশনারিতে নেই। আমি চাইলে ভয়কে পোষা কুকুরের মতো শিকল পরিয়ে দিতে পারি।
জায়ান গ্লাসে রেড ওয়াইন ঢেলে গ্লাসে চুমুক বসায়। আরেকটা মিস্টার দিকে হাত বাড়ায়। ইন্সপেক্টর পাশা হাতের ওয়াচের দিকে তাকায়। তো মিস্টার জায়ান, আজ আসি, আবার দেখা হবে। জায়ান হাত বাড়িয়ে দরজা দেখিয়ে দেয়। ইয়েস গো। বাহিরের রাত ঠান্ডা, বাতাসে দুর্বিশাল ইঞ্জিনের গুঞ্জন আর ক্লাবের ভিতর থেকে বেরিয়ে এসে ইন্সপেক্টর রেহমান পাশ বাইকের পাশে এসে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে তার চোখ পড়ল অডি গাড়ির পেছনে আলোর ছায়ায় সোজা দাঁড়িয়ে থাকা একজনের দিকে। এলেনা। কাঁধে হালকা কোট, চুল পেছনে টেনে সোজা, ঠোঁটে ন্যূনতম হাসি নেই, পুরো ভঙ্গিটাই যেন বলে। রেহমান পাশা ধীরে ধীরে হেলেনার সামনে এসে দাঁড়ালো। গলার স্বর নরম হলেও তীক্ষ্ণতা মিশিয়ে এলেনা বলে, তোকে কতবার বলেছি এইবারে আসবি না? দেন হোয়াই আর ইউ কামিং, লোজার? পাশা এক পা সামনের দিকে দিয়েই ঠোঁটের এক কোণে কটাক্ষ করল। তুই আমাকে ভাই হওয়ার সুবাদে বারণ করতেই পারিস, বাট আই এম অ্যা ইন্সপেক্টর। ইট সময় জব। এলেনা কাঁধ উঁচিয়ে কর্কশ গলায় কটাক্ষ করল। ভাই? মাই ফুট, নট ব্রাদার। ইট স্টেপ ব্রাদার। ইয়েস, সেম সেম বাট ডিফারেন্ট। তখন এলেনার চোখে হাভা নেমে এলো। তারপর একটা সতর্ক সুরে, আই ওয়ার্ন ইউ, এখানে আসবি না। পাশা ঠোঁটের কোণে হালকা হেসে বলে, আসবো, পারলে বাল ছিঁড়ে দেখাস। রেহমান পাশা তারপর ধীরে ধীরে বাইকের উঠে বসে। বাইকের স্টার্ট দিল কেটিএম এর গুচ্ছ গর্জে উঠল। গুড নাইট সিস্টার, টেক কেয়ার বাই। বাসায় এসে মম সাথে দেখা করে যাস। এলেনা গাড়িতে একটা ঘুষি মেরে বলে, ফাক, সি ইট ইউর মম, নট মাই। রাস্কেল। বারে বসে জায়ান একের পর এক ওয়াইনের গ্লাস শেষ করে চলেছে। 12 নম্বর গ্লাসও শেষ, মদের বোতল ফাঁকা হচ্ছে ধীরে ধীরে। মদ খেলেও জায়ানের তেমন নেশা চাপে না, কিন্তু একটানা খেতে খেতে এবার মাথা কেমন চক্কর দিতে শুরু করেছে। নাদিয়া কয়েকবার বারণ করেছিল, তবে এর বেশি বলার সাহস তার নেই। বারের এক স্টাফ আরেকটা বোতল আনতে যাচ্ছিল, ঠিক তখনই নাদিয়া হাত দিয়ে ইশারা করে থামালো। আর এনো না। তারপর অ্যালেক্সের সামনে গিয়ে দাঁড়ালো নাদিয়া, চোখ মুখ রাগে টকটকে। তোর মতো শেমলেস আমি আমার লাইফে একটা দেখি নাই। 5-6টা মেয়ের মাঝখান থেকে অ্যালেক্সকে কান ধরে টেনে বাইরে নিয়ে এলো নাদিয়া। অ্যালেক্স বারবার কানের হাত ছাড়াতে চাইছে। হোয়াট হ্যাপেন্ড দোস্ত? কান ধরে টানছিস কেন? নাদিয়া বুকের ভেতর দুহাত গুজে গম্ভীর স্বরে বলল, তোর কি আগের মতো বয়স আছে এসব করার? আর কত? অনেক হয়েছে। তোকে মনে হচ্ছে ধরে বেঁধে একটা বিয়ে করিয়ে দেওয়া উচিত। বউ যদি মানুষ করতে পারে তো করুক। ডিসগাস্টিং। অ্যালেক্স হেসে গড়াগড়ি খেতে চাইল। কাম অন ডিয়ার। শোন, লাইফ মানেই একটা অ্যাডভেঞ্চার। লেটস চিল। চিল তাই বলে এভাবে। যা মানলাম। তবে হাই প্রোফাইল ট্যাগ যুক্ত থাকা লোকদের সাথে এইসব যায় না। কখন যে কোন দিক থেকে ফাঁসিয়ে দিবে টেরও পাবি না। বললেই হলো, কোন শাওয়ার নাতি কি করবে। সামনে এসে দাঁড়ানোর আগেই তার প্যান্ট ভিজে যাবে। নাদিয়া অ্যালেক্সের কাঁধে হাত রাখে। সব কিছুতে শুধু তোদের একটাই কাজ, নিজেদের পাওয়ার দেখানো। আচ্ছা মানলাম, অ্যাটলিস্ট নিজের মধ্যে একটু তো লয়ালিটি আনবি নাকি? অ্যালেক্স মুখ বাঁকিয়ে কটাক্ষ করল। লয়ালিটি? লয়াল আবার কি জিনিস? যত পারবি প্রেম করবি, ছ্যাঁকা দিবি, লয়াল হবি তো মারা খাবি। নাদিয়া আর কিছুই বলল না। ঠিকই তো বলেছে অ্যালেক্স, ভুল কিছু তো বলেনি। হাতে গুনা জনি বা লয়াল নিজেদের পার্টনারের প্রতি। যারা লয়াল হয় দিনশেষে তারাই মারা খায়। নাদিয়া এবার কণ্ঠ নামিয়ে ফেলল, কিন্তু শব্দগুলো ধারালো ছুরি মতো। আচ্ছা, এত বছরেও তোদের কাউকেই আমি ঠিক করতে পারলাম না কেন? কেন আমি তোদের নিয়ে এত ভাবি? 30-এ এসে দাঁড়িয়েছি, এখন আর পারবো না। আর কোনোদিন কিছু বলবো না। যা খুশি কর তোরা। অ্যালেক্স থমকে গেল। নাদিয়াকে এভাবে সিরিয়াস হতে সে কোনোদিনও দেখেনি। নাদিয়া অনেক স্ট্রং মেন্টালিটির মেয়ে, এক কথায় বুদ্ধিমতী, সর্বগুণে সম্পূর্ণা। তাদের সকলের বন্ধুত্বের গিট বেঁধে পরিবারের মতো করে আঁকড়ে ধরে রাখার পিছনে কারোর সবচেয়ে বেশি অবদান যদি থাকে, তার ফার্স্ট ক্রেডিট নাদিয়ার প্রাপ্য। তবে এতক্ষণ ভালোই তো ছিল, হঠাৎ কি হলো যে এত ক্ষিপ্ত? এখন সব দোষ যেন একা অ্যালেক্সের ঘাড়ে চাপল। মানে যত দোষ নন্দঘোষ না হয়ে অ্যালেক্স ঘোষ হওয়ার দরকার ছিল। অ্যালেক্স একটু নরম গলায় নাদিয়ার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে আবার? এভাবে বলতে তো তোকে আর কখনো দেখিনি। কিছু না। কিছু তো একটা হয়েছে। আই থিঙ্ক মার্কো কিছু বলেছে। বলেই অ্যালেক্স এদিক ওদিক মার্কোকে খুঁজতে শুরু করে। অ্যালেক্স চারপাশে তাকাতে লাগলো। মার্কো কই? নাদিয়া ঠোঁট কামড়ে ফিসফিস করে বলল, আমি কিভাবে বলবো? আমি জানি না। ঝগড়া করেছিস আবার? ঝগড়া করব কেন? কিভাবে? কি নিয়ে? মার্কোকে জায়ান ছাড়া আর কারোর সাথে কাজের বাইরে কথা বলতে দেখেছিস কোনোদিন?
নাদিয়া মুখ ভার করে উত্তর দিল, তাও ঠিক। সেই কখন থেকে ফোন করে যাচ্ছি, একটা ফোনও ধরছে না। আমি কত ফোন করব? আমার কি ঠেকা পড়েছে নাকি? শেষ। আর দিব না। যা খুশি করুক ও। একবারও বলে যাওয়ার প্রয়োজন মনে করে না। যাই হোক, আই ডোন্ট কেয়ার। বারের ভেতরে স্লিভলেস টপ আর ডেনিম প্যান্ট পরে লম্বা হিলের ঠক ঠক শব্দ তুলে এগিয়ে এলো এলেনা। চুলগুলো গোল্ডেন কালার হলেও তা নিচ দিয়ে কালার করে লাল বানিয়ে রেখেছে। এমনিতেই লম্বা, তার ওপর হিল। হাতটা ব্যান্ডেজ করা। জায়ান রেড ওয়াইনের গ্লাসটা ঠোঁটে তুলতে যাচ্ছিল। এলেনা একটুও দেরি না করে হঠাৎ গ্লাসটা জায়ানের হাত থেকে কেড়ে নিয়ে পাশের দেয়ালে ছুঁড়ে মারল। কাঁচ ভাঙার উচ্চ শব্দে পুরো বার স্তব্ধ হয়ে গেল। এলেক্স আর নাদিয়া দুজনেই একই সাথে চমকে তাকালো। জায়ানের চোখ তক্ষুনি রক্তলাল হয়ে উঠল। বুক ফুলে উঠছে, শরীর কাঁপছে, যেন ঝড় বয়ে যাচ্ছে ভিতরে। তার দৃষ্টি বড় বড় হয়ে হেলেনার ওপর গিয়ে গেঁথে রইল। চারপাশে এক ধরনের শ্বাসরুদ্ধ নীরবতা। ঠিক তখনই এলেনা হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল জায়ানের পায়ের কাছে। অতিরিক্ত খেলে আউট অফ কন্ট্রোল হয়ে যাবি। গাড়ি চালিয়ে যেতে পারবি না বাড়িতে। রাগ করিস না আমার উপর। আমি তো জানি তোর কিসে কি প্রবলেম হয়। জায়ান সোফার উপর মাথা হেলিয়ে রেখেছে। হাতটা কপালে ঠেকালো। এলেনা ব্যান্ডেজ করা হাতটা সামনে বাড়িয়ে ধরল, জায়ানের মুখের কাছাকাছি তুলে নিয়ে গলা কাঁপানোর সুরে বলল, দেখ কি করেছিস। জায়ান কোনো প্রতিউত্তর করল না। এলেনা বুঝতে পারল জায়ানকে এসব বলে আদতে কোনো লাভ হবে না। ধীরে ধীরে এসে জায়ানের পাশের সোফায় গিয়ে বসে পড়ল। তুই পাশাকে ঢোকার অনুমতি কেন দিস বলতো? কোনোদিন যে এই পাশা আমার হাতে খুন হয়ে যায়। আই ডোন্ট নো। এলেক্সও এসে সোফায় ধপ করে বসল। পাশা? পাশা আবার এসেছিল নাকি কখন? নাদিয়া? চিকনি চ্যামেলিদের ভিতর মুখ টুকিয়ে রাখলে জানতে পারবি কি করে? ডাক দিল তো পারতি। জায়ান সোজা হয়ে উঠে বসল। নিজের চুলে হাত দিয়ে বেগ ব্রাশ করতে করতে বলল, আসলে প্রবলেমটা কোথায়? যতবার আসবে ততবার 2 গ্লাস মদ খাইয়ে দিবি। একে যে কবে আমি মদের বালতিতে চুবিয়ে রাখি তা কেবল উপরওয়ালা জানে। পাশা যদি চলে ডালে ডালে, চমু চলি পাতায় পাতায়। সবার প্রতি করা আদেশ দিয়ে জায়ান বাড়ি ছেড়ে বেরিয়ে এলো। আজকে সকলকে বাড়িই থাকতে বলল সে। প্রায় সময় তারা বাড়ি রাত কাটালেও জায়ান আজ থাকল না। লিয়ানার জন্য তাকে যেতেই হলো। না হলে সে নিজেও থাকত, যেটা তার পক্ষে সম্ভব নয় এখন। আজ সেই অভ্যাস ভাঙল এক অদৃশ্য টানে। রাতের ডিনার রেডি করে লিয়ানাকে খাইয়ে ঘুম পাড়িয়ে তবেই বের হয়েছিল জায়ান। বারের ভারী দরজা ঠেলে বাইরে আসতেই চোখে পড়ল খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা কালো ঝকঝকে লাম্বরগাইনি। চাঁদের আলো পড়ে তার গায়ে যেন হালকা রূপালি আস্তরণ দিয়েছে। জায়ান গাড়ির দরজা টেনে খুলল, সিটে বসল দৃঢ় ভঙ্গিতে। চাবি ঘোরাতেই মুহূর্তে গর্জে উঠল ইঞ্জিন। রাতের নিস্তব্ধতা ভেঙে কেঁপে উঠল চারদিক। স্টিয়ারিং শক্ত করে আঁকড়ে ধরল সে। ঠোঁটের কোণে জমে থাকা গম্ভীরতা আরো গাঢ় হল। পাশাপাশি বুকের ভেতরটা ভারী হয়ে উঠে তার। কিছুটা নেশা ধরলেও তা পুরোপুরি গ্রাস করতে পারেনি তাকে। অ্যাক্সিলারেটরের চাপ বাড়তেই গাড়ি ছুটে গেল অন্ধকার রাস্তা ধরে। রাতের শহরকে বিদীর্ণ করে এগিয়ে চলল যেন ঝড়ের বেগে। ড্যাশ ড্যাশ। রাত প্রায় 3:15। রাত্রির শেষ প্রহরে আল্পসের পাহাড়ি অঞ্চলের গভীর রাতের কুয়াশা চারপাশে ছড়িয়ে আছে। এমন সময় চারপাশে এমন অন্ধকার, চাঁদের আলো ঠিকমতো জমিনে দেখা যাচ্ছে না। বেডরুমে ড্রিম লাইটের আলো মৃদুভাবে জ্বলে, সেই আলোর নরম ছায়ায় লিয়ানা বিছানায় গভীর ঘুমে তলিয়ে আছে। নিঃশ্বাস নিয়মিত ওঠানামা করছে, শান্ত, গভীর, নিঃশব্দ। ঘুমে তার চেহারায় প্রশান্তি, আর ঘরের নরম আলো ঘিরে রেখেছে তাকে এক নিরিবিলি আবহে। লিয়ানা হঠাৎ ঘুমের ভেতরেই অস্থির হয়ে এপাশ ওপাশ করতে লাগল। নিঃশ্বাসটা যেন ভারী হয়ে উঠছিল। পাশের দিকে হাত বাড়াতেই আঁতকে উঠল জায়ান নেই। বিছানার ফাঁকা জায়গাটায় ঘুমের ঘোরে বারবার হাত বুলিয়ে দেখতে লাগলো, কিন্তু না কোথাও নেই সে। চোখ দুটো ধীরে ধীরে খুলে বিছানায় উঠে বসল লিয়ানা। নিস্তব্ধ রুমটা যেন আরো ভারী লাগছিল। চোখ কচলাতে কচলাতে শরীর থেকে লেপটা সরিয়ে নিল সে। ঠান্ডা মেঝেতে পা ছুতেই শরীর কেঁপে উঠল, তবু ধীরে ধীরে হ্যালো কিটির স্লিপারটা পরে নিল। সতর্ক পায়ে দরজার দিকে এগিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে যাবে, ঠিক তখনই চোখে পড়ল সিঁড়ির দক্ষিণ দিকের এক বন্ধ রুমের দিকে। রুমটার দরজা আধখোলা, হালকা মিটমিটিয়ে আলো বাহিরে আসছে। লিয়ানার গা শিরশির করে উঠল। ঘুমের ঝিম ধরা শরীরটাও ঢলতে লাগলো, কপালে হাত রেখল, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে তার। রাতে কখনোই বা ঘুমোলো টের পায়নি। তেমন কিছু মনেও পড়ছে না।
কপালটা হালকা গরম, যেন জ্বর আসবে। নিচের ডাইনিং স্পেস থেকে আগত ঠান্ডা বাতাস গায়ের পাশ দিয়ে যেতেই হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো উড়ে গেল। পরনে নাইট শার্ট, তবে স্লিভলেস হাতে হওয়ায় ঠান্ডা লাগছে লিয়ানার। এক হাত কপালে, আরেক হাত কোমরে রেখে সাহস সঞ্চয় করল সে। উপরের করিডোরটা পেরিয়ে শেষ প্রান্তের সেই রুমটার দিকে পা বাড়ালো লিয়ানা। চারপাশটা নিস্তব্ধ, অন্ধকারে ডেকে আছে। মনে ভয় কাজ করলেও বুকের ভেতর অদ্ভুত এক টান টের পেল সে। মনে হচ্ছিল হয়তো জায়ান সেখানেই আছে। রুমটার ভেতর ঢুকতেই লিয়ানার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এ তো এক লাইব্রেরি কক্ষ। চারপাশের দেয়াল জুড়ে তাকের পর তাক হাজারো বই নীরবে দাঁড়িয়ে আছে, যেন শতাব্দীর পর শতাব্দীর ধরে নিস্তব্ধতার প্রহর গুনছে। সিলিং থেকে ঝোলানো একটা হালকা ঝাড়বাতি নিভে আছে। ভিতরে ঢুকে দেখল মাঝখানে রাখা টেবিলের ওপরে একখানা ল্যাপটপ খোলা। রকিং চেয়ারে বসা এক সুঠামদেহী ব্যক্তি, মুখটা দেখা যাচ্ছে না, পিঠ ভাসমান। এটা জায়ানি হবে তা ভেবে নিয়েছে লিয়ানা। তারপরেও বুকের ভেতর ভয় জমে উঠেছে। দুহাতে জামা খিচে ধরে গুটি গুটি পায়ে এগোতে থাকে। লিয়ানা ডার্ক রোমাঞ্চ, হরর নোবেল বুক পড়ুয়া মেয়ে, ইউটিউবে ওয়াটপ্যাডে এসব পড়ে পড়ে মাথায় উল্টো পাল্টা জিনিস ঘুরঘুর করছে। যদি জায়ান না হয়, যদি তাকে মেরে ফেলে, বন্দি করে নিয়ে চলে যায়, তখন কি হবে? তারপরেও আল্লাহর নাম নিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। কি অদ্ভুত, টেবিলে জ্বলছে মোমবাতি। মোমবাতি কেন? বাড়ির ইলেকট্রিসিটি তো ঠিক আছে, তাহলে টেবিলের পাশে মোমবাতি জ্বালিয়ে রেখেছেন কেন? শরীরটা শিরশির করে উঠল তার। সামনে এগিয়ে গেল লিয়ানা, নিঃশব্দে, ধীর পায়। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল চারপাশটা আরো ভারী হয়ে উঠছে। ইচ্ছে হলেও ডাক দিল না জায়ানকে। শুধু পিনপতন নীরবতাকে ভেঙে নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল সে। রকিং চেয়ারে বসে আছে উনি। ল্যাপটপের স্ক্রিনের আলো তার মুখটাকে আধো অন্ধকারে আরো কঠিন আর রহস্যময় করে তুলেছে। চোখের নিচে ক্লান্তি, ঠোঁটে অচেনা গম্ভীরতা। লিয়ানা ধীরে ধীরে পিছন থেকে কাছে গিয়ে দাঁড়ালো। বড় একটা শুকনো ডুজ গিলে নিল। কৌতূহলে মাথাটা সামান্য এগিয়ে ল্যাপটপের স্ক্রিনে উকি দিতে গেল। ঠিক তখনই হঠাৎ জায়ান হাত বাড়িয়ে তাকে টেনে নিজের কোলে বসিয়ে দেয়। অপ্রস্তুত লিয়ানার নিঃশ্বাস আটকে এলো, বুক ধুকধুক করে উঠল। চোখ জোড়া ভয় বন্ধ করে প্রার্থনা করতে লাগলো যেন লোকটা জায়ানই হয়। চোখ খুলতেই দেখল জায়ান তার দিকেই তাকিয়ে আছে। তবে আজকের চাহনিটা একদম অন্য। জায়ান যেভাবে শীতল দৃষ্টিতে তাকে দেখত, তবে আজ সে রকম নয়। জায়ানের চোখ জোড়া কেমন যেন লাল লাল হয়ে আছে। মোমবাতির আলোতে লিয়ানা সেদিকে তাকিয়ে ভয়ে চোখ নামিয়ে নেয়। গলায় কথা আটকে আসছে। জোরে জোরে শ্বাস নিতে নিতে কাপা কাপা গলায় বলে, আপনি কিভাবে বুঝলেন আমি এসেছি? আমি তো ডাকিনি। তোর শরীরে থাকা ঘ্রাণ আমি 100 হাত দূর থেকে বুঝে ফেলেছেন। জায়ান লিয়ানার শার্টের নিচ দিয়ে তার উদরে হাত ঢুকিয়ে দেয়। লিয়ানাকে আরেকটু কাছে টেনে আনতেই লিয়ানার নাকে জায়ানের শরীর থেকে আসা মদের বিশ্রী গন্ধ ভেসে আসে। লিয়ানা কিছুটা নাক ছিটকিয়ে বলে, আপনি আবার এসব ছাইপাস খেয়েছেন? এত বেশি না খেলে হয় না। লিয়ানা জায়ানের কোল থেকে উঠে যেতে নিলে জায়ান আরো শক্ত করে চেপে ধরে। কোথায় যাচ্ছিস? এখানেই বসে থাক। ভালো লাগছে আমার। ছাড়ুন। আমার গা খোলাচ্ছে। বমি আসছে। লিয়ানার কথায় জায়ান এক প্রকার ক্ষিপ্ত হলো। চোয়াল শক্ত করে বলে উঠে, বলেছি না বসে থাকতে। আর একবারও যেন না বলতে হয়। নেশায় ধরেছে আপনাকে। প্লিজ ছাড়ুন। তোর চেয়ে ভয়ঙ্কর কোনো নেশা আমায় আজও ধরতে পারেনি। তোর এই রূপ আমায় বারবার দেওয়ানা বানিয়ে দেয়। জায়ান লিয়ানার গাল নিজের দুহাতের মাঝে রেখে ঠোঁটে চুমু খেয়ে নেয়। তারপর লিয়ানার চুলগুলো হাতের মুঠোয় করে নাকের কাছে এনে চুলের ঘ্রাণ নিতে থাকে জোরে জোরে। জায়ানের অদ্ভুত বিহেভিয়ারে লিয়ানার কেমন যেন লাগছে। ভয়ে কিছু বলতেও পারছে না। জায়ান লিয়ানার নাকে নাক খুঁজতে খুঁজতে বলে, ইউ আর ডেমেন সুইট বেবি। আই লাইক ইউ। আপনি। লিয়ানা কথাটুকু শেষ করার আগেই জায়ান লিয়ানার কাঁপতে থাকা ফোলা ফোলা ঠোঁটে আঙুল ঠেকিয়ে চুপ করিয়ে দেয়। জায়ান একটু একটু করে লিয়ানার জামা কাপড় সব খুলে ফেলে মেঝেতে ফেলে দেয়। লিয়ানা শুধু লজ্জায় জায়ানকে আঁকড়ে ধরে বসে আছে। এভাবে জায়ানের সামনে নগ্ন অবস্থায় থাকতে তার লজ্জা পাচ্ছে। যদিও তার শরীরের কোনো কোনা কানিও বাদ নেই যা জায়ান দেখেনি। তারপরেও অস্বস্তিবোধ হচ্ছে লিয়ানার। বুক কেঁপে উঠছে বারবার। জায়ান লিয়ানার বুকে নিজের হাত বিচরণ করতে থাকে। সেখানে থাকা তিলকে কামড় বসাতেই লিয়ানা মুচড়ে উঠে যেতে নেয়। জায়ান লিয়ানাকে টেনে এনে ঘাড়ে মুখ ডুবাতে ডুবাতে বলে, আই লাইক দিস পজিশন।
জায়ানের শরীরের গরম উষ্ণতা ছড়িয়ে গেল লিয়ানার সারা শরীরে। মোমবাতির আলো দুলে উঠল হাওয়ার ঝাপটায়, কিছুক্ষণ পরে তা নিভে গেল। ড্যাশ ড্যাশ। এখনো সূর্যের আলো পুরোপুরি ধরা দেয়নি দিগন্তে। ভোরের হালকা কুয়াশা জানালার কাছ ঘেঁষে ভেতরে আসছিল। ঘরের আবছা আলোয় লিয়ানার নিঃশ্বাস স্থির আর ভারী হয়ে উঠছিল। লিয়ানার শরীর যেন অদ্ভুতভাবে গরম হয়ে উঠছে। তার কপালে ছোট ছোট ঘামের বিন্দু জমেছে। মুখটা লালচে আভা ছড়াচ্ছে। চমকে উঠে জায়ান তৎক্ষণাৎ হাত বাড়িয়ে লিয়ানার কপালে রাখল। গরমে হাতটা যেন ঝলসে উঠল। এক নিমেষে বুঝে গেল জ্বর এসেছে। লিয়ানা অস্বস্তিতে কাতরাচ্ছিল, হাত বুকের কাছে টেনে নিয়ে হালকা গোমানি দিচ্ছিল। জায়ানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে জায়ান লিয়ানার শরীরে কাপড় জড়িয়ে দিয়ে কোলে করে বেডরুমে নিয়ে গেল। বিছানার পাশে বসে লিয়ানার মাথার চুল আস্তে সরিয়ে কপালে হাত রাখল। আবার কর্নার টেবিল থেকে একটা প্যারাসিটামল ঔষধ বের করে খাইয়ে দিল। তবে অনেকক্ষণ অপেক্ষা করেও জ্বর নামার নাম না নেওয়ায় জায়ান নিজের পার্সোনাল ডক্টরকে কল করে তিনি বলেন আপাতত একটা অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়ে দেখার জন্য। কাজ না হলে হসপিটালাইজড করতে হবে। ড্যাশ ড্যাশ ড্যাশ। জায়ান নিজেও নিজের শরীরে ইনজেকশন পুশ করেছে বহুবার। তাই লিয়ানাকে দিতে তার অসুবিধা হবে না। লিয়ানা অচেতন করে অর্ধেক চোখ খুলে দেখে জায়ানের হাতে একটা ইনজেকশন। নিঃশ্বাসের ভেতরেই ভয় জমে যায় তার। বুক ধরফর করতে থাকে। না না। ঠোঁট নাড়িয়ে ফিসফিস করে ওঠে সে। মাথা নাড়তে থাকে বারবার। জায়ান লিয়ানার কাঁপতে থাকা হাতটা আস্তে করে ধরে পুশ করতে থাকে। আহ, আস্তে ঢোকাবেন প্লিজ। ব্যথা পাই আমি, অনেক ভয় করে। একটু সহ্য করেন নে সুইট হার্ট। বেশি ব্যথা লাগবে না। চোখ বন্ধ করে 1 থেকে 10 পর্যন্ত গুনতে থাক। আস্তেই দিব। এটা পুশ না করলে ঔষধ কাজ করবে না তো। রেহমান পাশার জিম রুমটা ছোট নয়, বরং এক ধরনের প্রফেশনাল স্ট্যান্ডার্ডের মতো, পার্থক্য বোঝায় এক প্রাইভেট ফ্লোরের মতো। দেওয়ালে বড় বড় মিরর বসানো, প্রতিটি স্টেপে তার শরীরের মুভমেন্ট স্পষ্ট দেখা যাচ্ছে, কোণগুলোতে ছোট ছোট লেড লাইটের হালকা নীলচে আলোর ছটা, যা রুমটাকে আধুনিক আর একদম প্রফেশনাল লুক দিয়েছে। রুমের এক পাশে আছে ফ্রিওয়েটের জন্য ডাম্বেল, বারবেল আর ক্যাবল মেশিন। আরেক পাশে ট্রেডমিল, রোয়িং মেশিন আর স্টেপার, প্রতিটি যন্ত্র সুশৃঙ্খলভাবে সাজানো, যেন কোনো ছোঁয়া লাগলেও সব ঠিক থাকে। রেহমান পাশা হালকা ঘাম বের হচ্ছে, কিন্তু প্রতিটি মুভমেন্টে দেখা যাচ্ছে অভিজ্ঞতার ছাপ। বারবেল তুলে নিচ্ছে, তার পেশির টান, হাতের শক্তি আর ঘামের ফোঁটা। বেশ শক্তপুক্ত শরীর। মিরর দেখে নিজের ফর্ম চেক করছে, নিঃশ্বাস নিয়ন্ত্রণ করছে। ভেতরের পরিবেশ নীরব, শুধু মাঝে মাঝে মেশিনের হালকা শব্দ আর তার নিঃশ্বাসের আওয়াজ। রুমের একটা কর্নারে রাখা ছোট স্পিকার থেকে হালকা মিউজিক, যা কেবল তার মনোযোগ ধরে রাখছে। কিন্তু হঠাৎ কি ভেবে যেন রেহমান পাশার মুখে হালকা হাসির ছাপ নিয়ে ফোনটা বের করলেন, একটা নম্বরে কল দিলেন। নম্বরটি আগে থেকেই সুইট মারানির নামে সেভ করে রেখেছিলেন। কল রিং হতে থাকে, বেশ কিছুক্ষণ পর ওপাশে থেকে নাদিয়ার কণ্ঠের সোনালি সুর ভেসে আসে। সকাল সকাল কল করে আমার পুরো দিনটাই মাটি করে দিলেন হুয়াই। কল দিলে যে অন্তত সালাম দিতে হয় তাও কি জানো না, শুরুতেই এত তিতা কথা। এসব নেওয়ার মতো নয়। টু মাচ পেইন। আপনার চামড়া যে গন্ডারের তা কি আপনি জানেন? নাদিয়ার কথায় রেহমান পাশা কপালে 2 আঙুল ঠেকিয়ে বলে ওঠেন। তা উকিল সাহেবা, কোন দিক দিয়ে আমার চামড়া গন্ডারের মনে হচ্ছে আপনার? এই যে আপনার চামড়া এতটাই মোটা যে এত কথা শুনাই আপনাকে, তাও কোনো কথাই গায়ে লাগে না। এটাই গন্ডারের চামড়ার লক্ষণ। ইউ নো আই নো। আরে আরে, আমি তো শুধু গুড মর্নিং শব্দটা শোনার জন্য ফোন করছিলাম। বলো, দেন আমাকে আবার ডিউটিতে যেতে হবে। ফাস্ট। লাইক সিরিয়াসল। আপনি আসলেই একটা চুদলিং পং, 1 নাম্বারের ক্ষণিকের ছেলে, বাবজাইটটা। বলেই নাদিয়া কল কেটে দেয়। নাদিয়ার রেহমান পাশার কল রেখে বেলকনি থেকে রুমে প্রবেশ করতেই দেখল মার্কো দেয়ালে পিঠ ঠেকিয়ে ছুরি দিয়ে পাউরুটিতে জ্যাম মিশাচ্ছে। এভাবে মার্কোকে সকাল সকাল নিজের রুমে দেখে নাদিয়া আটকে উঠল, 2 পা হেঁটে মার্কোর সামনে এসে দাঁড়ালো। রাতে কোথায় ছিলি? আমাকে কখনো কাউকে কৈফিয়ত দিতে দেখেছিস কখনো? আই ডোন্ট লাইক দ্যাট। নাদিয়া ঠোঁট বাঁকালো। তাও ঠিক, এখন যদি আমি বলি, আমিও যখন তখন আমার রুমে কেউ প্রবেশ করলে, আই অলসো ডোন্ট লাইক দ্যাট। আর তুই কেন একটা মেয়ের রুমে নক না করে ঢুকে পড়েছিস? মার্কো কিছুক্ষণ নাদিয়ার ফুল বডি উপর থেকে নিচ পর্যন্ত পরখ করে দেখল। রিয়েলি? এটা বুঝি কোনো মেয়ের রুম? আজকে জানলাম, তাও এত বছর পর। টু মাচ ফানি।
মার্কোর এমন কথায় নাদিয়া রেগে মেগে ফায়ার হয়ে গেল। বেডের কাছে গিয়ে একটার পর একটা বালিশ মার্কোর মাথার উপর ফেলতে থাকলো, সাথে গালমন্দ একদম ফ্রি। ফাক ইউ বিচ। নাদিয়ার রুম থেকে জোরে জোরে শব্দ আসে। অ্যালেক্স দরজার পাশে এসে দাঁড়ালো। কি হচ্ছে সকাল সকাল তা দেখতে এসেই সে ফোন বের করলো, ক্যামেরা অন করলো, ভিডিও করতে শুরু করে। শীষ বাজাতে বাজাতে বলে, নাইস সিন, চালিয়ে যায়। ক্যাপশন হবে, দুই চেংড়া চেংড়ির চুলাচুলির দৃশ্য। ড্যাশ 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 ড্যাশ। জায়ান লিয়ানার বক্ষে মাথা রেখে শুয়ে আছে। চোখ মুখে ক্লান্তির ছাপ, টানা কয়েক রাত ঘুমহীন কেটেছে তার। এদিকে জায়ান এভাবে লিয়ানার বক্ষের ওপর মাথা হেলিয়ে শোয়ার ফলে লিয়ানার পুরো শরীর শিরশির করতে থাকে, বুক জোরে জোরে উঠা নামা করছে, মনে হচ্ছে দম আটকে এখনই মরে যাবে। জায়ানকে এত ক্লান্ত দেখে সরাতেও পারছে না। কিভাবে বুঝাবে জায়ানের এভাবে শুয়ে থাকার ফলে তার শরীর মন দুটাই নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে। মনে হচ্ছে শরীরের চারপাশের রঙিন প্রজাতির দল উড়ে উড়ে বেড়াচ্ছে। এত শিহরণের ফলে উত্তেজনার বশীভূত হয়ে পড়ছে তার এইটুকুনি দেখান। জায়ানের চুল লিয়ানার বক্ষের মাঝে খোঁচা লাগছে বারবার। শার্টের হাতাটাও অর্ধেক নিচের নেমে আছে। ঠিক করারও জোর নেই লিয়ানার। নড়তে চড়তেও যে পারছে না। মাথাটা একটু সামনে এনে জায়ানের মুখশ্রীর দিকে তাকালো সে। দেখতে পেল জায়ানের চোখ দুটো বন্ধ, মনে হলো যেন ঘুমিয়ে পড়েছে। সেই ভেবেই আস্তে করে উঠতেই যাচ্ছিল লিয়ানা। ঠিক তখনই জায়ান হঠাৎই কোমর জড়িয়ে ধরে তাকে আবার বিছানায় শুয়ে দিল। তারপর কপালে হাত রেখে নিঃশব্দে খুঁজে দেখল জ্বর আছে কিনা। না, নেই, শরীরের তাপমাত্রা স্বাভাবিক। একটা নিঃশ্বাস ফেলে জায়ান আবার লিয়ানার বক্ষের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। তারপর নেশালো গলায় ফিসফিস করে বলে, হুহো, উঠছিস কেন? একটু শুয়ে থাকতে দে না। লিয়ানার ঠোঁট কামড়াতে কামড়াতে বলে, আপনি একটু বালিশে গিয়ে শুন না। কে শুনে কার কথা? জায়ান আরো শক্ত করে লিয়ানাকে চেপে ধরে লিয়ানার বক্ষস্থলে ওষ্ঠ ঠেকিয়ে দেয়। কণ্ঠে মধু মিশে গুনগুন করে বলে, কেন? আমার ছোঁয়া ভালো লাগে না তোর? লিয়ানা চোখ মুখ খিচকে চুপ করে রইল, প্রত্যুত্তর করল না। বিছানার চাদর শক্ত করে খামছে ধরে রাখল শুধু। কি হলো বল? জায়ান এবার নড়েচড়ে উঠে লিয়ানার বক্ষের ওপরের তিলকে আলতো করে কামড় বসিয়ে বলে, তোর চুপ থাকাটা আমায় আরো বেশি সিডিউস করে দেয় জান। যতক্ষণ মুখ বন্ধ করে রাখবি ঠিক ততক্ষণ আমার ঠোঁট তোর শরীরে বিচরণ করতে থাকবে, ঠিক যেমন আর্টিস্ট তার তুলির সাহায্যে ক্যানভাস রঙিন করে তুলে। জায়ান লিয়ানার ঘাড়ে মুখ ডুবাতে ডুবাতে বলে, বেবি গার্ল, ইউ ওয়ান্ট ওয়ান মোর বাইট? ইউ নো 15 বিলিয়ন লিপ ইন দ্য ওয়ার্ল্ড, বাট আই নিড অনলি ইউর ফর লিপ। লিয়ানার সহ্যের সীমা অতিক্রম হয়ে উঠে নিজের উত্তেজনা সামলে নিয়ে এক ধাক্কা দিয়ে জায়ানকে সরিয়ে তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। শার্টের হাতা টেটে টুনে উপরে উঠিয়ে টেবিলে রাখা পানির গ্লাস থেকে এক গ্লাস পানি নিমিষেই এক ডুকে শেষ করে ফেলে। হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছে যেই না পিছনে ফিরে আঁকে উঠে লিয়ানা, জায়ান একটা ওয়াইনের বোতল সমেত গ্লাস হাতে নিয়ে তার সামনেই দাঁড়িয়ে আছে। জায়ানের পুরো মুখ কেমন ফ্যাকাসের রং ধারণ করে আছে। ছোয়াল টান টান। হাতে ধরে রাখা গ্লাসটা এতটাই শক্ত করে চেপে ধরে রেখেছে যার ফলে হাতের শিরাগুলো ফুলে উঠেছে। চোখের সামনের স্বামীর এমন অদ্ভুত পরিবর্তন এ ভয়ে ভয়ে শুকনো ডুক দিলে পিছাতে থাকে। পিছাতে কর্নার টেবিলের সাথে পিঠ থেকে যেতে দেখেই জায়ান হাড় বাঁকা করে বলে উঠে, আর কোথায় যাবি, যা। কথাটা তীক্ষ্ণ দৃষ্টিতে লিয়ানার দিকে ছুড়ে দিয়ে হাতে থাকা ওয়াইনের গ্লাসটা পুরোটা এক ডুকে শেষ করেই লিয়ানার দিকে হাত বাড়িয়ে এক চাপে পুরো গ্লাস ভেঙে টুকরো করে ফেলে। গ্লাসে কণাগুলো মার্বেল ফ্লোরে পড়তেই ছম করে উঠে, তবে তার রক্তবর্ণ ধারণ করে। কেননা ততক্ষণে গ্লাসের টুকরোগুলো জায়ানের হাতে বিঁধে টাটকা রক্ত তার হাত বেয়ে ফ্লোরে টপ টপ করে পড়তে থাকে। এমন বিভৎস দৃশ্য দেখে লিয়ানা এক হাতে মুখ চেপে ধরে কেঁদে ফেলে। কোনো সুস্থ মানুষ এমন করে নিজেকে আঘাত কিভাবে করে তা তার জানা নেই। দম আটকে আটকে আসছে। অন্যদিকে জায়ানের চোখে মুখে নেই কোনো রকম প্রতিক্রিয়া, শুধু লিয়ানার দিকেই তাকে অন্য হাতের ওয়াইনের বোতল থেকে মদ রক্তাক্ত হাতে ঢালতে থাকে। জায়ানের এমন অমানুষিক আচরণ দেখে লিয়ানা হঠাৎ জোরে কেঁদে উঠল। বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বের করে ভয়কে দূরে ঠেলে জায়ানের দিকে ছুটে গেল। হাতের থেকে ওয়াইনের বোতল নিয়ে ফ্লোরে ফেলে দেয় লিয়ানা। তারপর জায়ানের হাত ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, হায় আল্লাহ, খোদা, আপনি কি মানুষ? কি হয়েছেটা কি আপনার? কি করেছি আমি? কেন এমন করলেন?
জায়ান বাঁকা হেসে উঠে লিয়ানার হাত থেকে নিজের হাত সরিয়ে হাতে গেঁথে থাকা 2টা কাচের টুকরো টান দিয়ে খুলে ফেলে। নিজেকে আঘাত করার অভ্যাস আমার আছে। এখন তুই বল, তা সহ্য করার ক্ষমতা তোর আছে তো? যতবার আমার কথার অবাধ্য হবি আমিও ঠিক ততবার ধ্বংসের খেলায় নামব। আপনি কি মানুষ? পাগল হয়ে গেছেন? মেন্টালি সিক আর ইউ? জায়ান লিয়ানার থুতনি নিজের দুহাতের মাঝে রেখে লিয়ানার ঠোঁটে আলতো করে চুমু খেয়ে নেয়। না মানুষ না, লিয়ানার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে উঠে। এখন বল, আমার ছোঁয়া ভালো লাগে না তোর? ব্যথা কিন্তু শরীরে লাগে না, আমার বুকে লাগে ডিরেক্ট। বুকটা কেমন চিন করে উঠে, সহ্য করতে না পারলে শরীরে আঘাত করে শান্তি পাই। চলবে।